ওকে, সো আমরা ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন মানে পরিপাক এবং শোষণের অধ্যায়টা আজকে শুরু করব, ঠিক আছে? তো এই অধ্যায়টা পড়ার আমি কিছু টিপস এন্ড ট্রিক্স দেই অধ্যায় শুরু করার আগে। যে যদিও বইয়ে লেখা আছে অধ্যায়টার নাম হচ্ছে পরিপাক ও শোষণ, বাট আমি সবসময় এরকম বলি যে আমার কাছে অধ্যায়টার নাম হইলে এরকম, মানে তোদের কাছে আর কি, সেটা একটু কিরকম যে পরিপাক, দেন শোষণ, দেন আত্তীকরণ। ওকে, আত্তীকরণ এর মানে হচ্ছে, মানেটা কি? মানে হচ্ছে আমার ডাইজেশন, দেন অ্যাবজর্পশন, যেটা আমি একটু আগে লিখছিলাম, অ্যাবজর্পশন এন্ড আফটার দ্যাট অ্যাসিমিলেশন। তো কেন আমি অধ্যায়ের নাম এভাবে বলতেছি? এর কারণ হচ্ছে আমরা যখন যে কোনো খাবার খাই, ইউজুয়ালি আমরা যে খাবারগুলো খাই সেটার কিছু রূপভেদ আছে, আমরা সবাই জানি এটা, ছোটবেলায় পড়ছি। আমরা খাবার খাই হচ্ছে কার্বোহাইড্রেটস, তার মানে হচ্ছে শর্করা। আমরা খাবার খাই হচ্ছে প্রোটিন, তার মানে হচ্ছে আমিষ। আমরা খাবার খাই যেমন হচ্ছে চর্বি, মানে ফ্যাট বা মানে লিপিড, হ্যাঁ চর্বি। তো আমরা যে খাবারগুলো খাই ইউজুয়ালি, এখানে আই এম সেইং ইউজুয়ালি, আমিষ খাবারগুলো পরিপাক করতে গেলে দেখা যায় যে আমিষ জাতীয় খাদ্যগুলো পরিপাক করতে গেলে দেখা যায় যে সাধারণত একটা লো পিএইচ এনভায়রনমেন্ট লাগে সাধারণত। ওকে, লো পিএইচ এনভায়রনমেন্ট লাগে মানে হচ্ছে একটা অম্লীয় দশা লাগে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড চর্বি জাতীয় খাবারগুলো পরিপাক করতে গেলে সাধারণত পিএইচটা বেশি হওয়া লাগে সাধারণত। তো এই জায়গা থেকে স্যাররা প্রশ্ন করে, এমসিকিউ গুলো ওখান থেকে হয়। তার মানে তুমি যে বলতেছো পিএইচ বেশি লাগে মানে ক্ষারীয় অবস্থা লাগে, তাহলে পিএইচ কম হইলেও চর্বি কোথায় পরিপাক হইতে পারে? আমরা বুঝতে পারছিস? সো এনিওয়েজ সেদিকে আমি পরে যাবো। আমরা যেমন এরকম 3 গ্রুপের খাবার খাই, এছাড়া আমরা আরো 3 গ্রুপের খাবার খাই। কিরকম? যেমন ধর হচ্ছে ভিটামিন, যেমন ধর হচ্ছে পানি, যেমন ধর হচ্ছে মিনারেলস মানে খনিজ। ব্যাপার হলো কি, এই পাশে যে 3টা, এই 3টার আসলে কোনো পরিপাক লাগে না, ঠিক আছে? তার মানে এই খাবারগুলোর কোনো পরিপাক লাগে না, এই খাবারগুলো ডিরেক্টলি কি হয়? অ্যাবজর্পশন হয়, শোষণ হয়। আবার দেখ এই যে খাবারগুলো, এগুলো হচ্ছে কি সাধারণত আমরা এগুলোর জটিল ফর্মটা নেই। জটিল মানে কি? জটিল মানে হচ্ছে আমরা এই খাবারগুলোর পলিমার নেই। কি নেই? পলিমার। সো এই খাবারগুলো আমরা পলিমার আকারে নেই। এই পলিমারটা যখন বডিতে যায়, বডিতে যাওয়ার পরে ডাইজেশন হওয়ার পরে এটা শেষে যে হয় হচ্ছে মনোমার। কি হয়? ইয়েস। আর যখন একবার মনোমার হয় তখনই কেবলমাত্র সেই খাবারটা কি হতে পারে? অ্যাবজর্পশন হতে পারে, শোষণ হতে পারে। তার মানে শোষণ হওয়ার জন্য বড় শর্ত হচ্ছে খাবারের কি হওয়া লাগবে? মনোমার। মনোমারের ঊর্ধ্বে কোনো খাবারই শোষিত হবে না, এটা হলো প্রথম রুল। এরপরে তুই প্রশ্ন করতে পারিস যে ভাইয়া শোষণ যে হবে, তো শোষণ কোথায় হবে? এইখানে প্রশ্ন হলো 2টা। যেমন আমার অন্ত্র থেকে মানে গার্ডস থেকে, ইন্টেস্টাইন থেকে খাবার যখন শোষিত হয়, অ্যাবজর্ব হয়, এই অ্যাবজর্পশনের জায়গা হলো আবার 2টা। ইদার ব্লাডে যায়, হয় রক্তে যায়, আদারওয়াইজ লসিকাতে যায়। কোথায় যায়? লসিকাতে যায়। এইটা আমার মাথায় রাখতে হবে। তো আমি যখন পড়বো আমাকে মাথায় রাখতে হবে, যখন আমি খাদ্যবস্তু শোষণ করব তখন খাদ্যবস্তু শোষণটা কি রক্তে হইতেছে না লসিকাতে হইতেছে, এটা পার্টিকুলারলি উল্লেখ করতে হবে। ওকে, এই প্রসঙ্গে একটু বলে নেই, সাধারণত যে খাবারগুলো শোষিত হয়, যে রক্ত দ্বারা শোষিত হয়, সেই রক্ত নালীগুলোর নাম হচ্ছে মূলত ভেন মানে শিরা, মানে হচ্ছে শিরা। এখন আমরা সবাই জানি শিরা বডির দূরে কোথাও তৈরি হয়, হওয়ার পরে প্রত্যেকটা শিরার দিন শেষে উদ্দেশ্য কোথায় যাওয়া? হার্টে যাওয়া। কোথায় যাওয়া? হার্টে যাওয়া। এখন দেখ তোর যে রক্তনালীগুলো খাবার এই মনোমার শোষণ করতেছে, এটা যদি ডিরেক্টলি হার্টে যেত, তার মানে সকল মনোমার যদি একসাথে হার্টে প্রবেশ করতো, হার্ট ব্লক হয়ে যেত না? বুঝতে পারছিস না? যখন তুই 3 প্লেট বিরিয়ানি খেয়ে আসছিস, বাফেট খেয়ে আসছিস, এখন সব মনোমার হার্টে দৌড় দিছে, ভেন থেকে ব্লক হইতো না? সো এই জন্য এই অনলি এই ভেনটা অনলি এই ভেনটা কি করে, সে সরাসরি হার্টে না যায়, আগে একজনের কাছে যায় যে কিনা এই খাবারগুলোকে রেখে তারপরে ওইটাকে পাঠায় দেয় হার্ট। এইটাকে বলে হচ্ছে পোর্টাল। কি বলে? পোর্টাল। যেহেতু আগে লিভারে যাচ্ছে এই জন্য এটাকে বলে হেপাটিক পোর্টাল। কি বলে? হেপাটিক পোর্টাল। আমি বুঝতে পারলাম যখন আমার শোষণ পর্যায়টা পড়তে হবে, মানে অ্যাবজর্পশন পর্যায়টা পড়তে হবে, তখন টেকনিক্যালি আমাকে এই হেপাটিক পোর্টাল ইস্যুটা আনতে হবে। আমার কথা বুঝতে পারছিস? তাহলে লিভারের একটা বড় রকম একটা ইস্যু এখানে আসবে। এন্ড দ্যাট অ্যাবজর্পশন হইলো খাবার, এরপর আমার যখন খাবারটা সেলুলার লেভেলে যাবে মানে কোষীয় লেভেলে যাবে, তার মানে কি দেখ, প্রথমে আমরা খাইছিলাম হচ্ছে পলিমার, সেটা আমাদের অন্ত্রে যাওয়ার পরে মানে আমাদের পরিপাক নালীতে যাওয়ার পরে কি হলো? মনোমার।
মনোমারটা পরে কি হলো অ্যাবজর্পশন হলো, কোনোটা হলো রক্তের মাধ্যমে, কোনোটা হলো লসিকার মাধ্যমে, লিম্ফেটিক্সের মাধ্যমে বা লিম্ফসের মাধ্যমে। তারপরে যখন এই খাবারটা কোষ দ্বারা গৃহীত হয়, দূরবর্তী যে কোনো কোষ, নিকটবর্তী যে কোনো কোষ, মানে যে কোনো সেলুলার লেভেলে যখন এটা ইউজ হয় তখন এটাকে বলে আত্তীকরণ। কি বলে? আত্তীকরণ। এই প্রসঙ্গে তোদেরকে আমি একটু কথা বলি, যখন আসছে আমি এটা বলে নিই। যেমন দেখ, সরাসরি তোরা জানিস গ্লুকোজ আমাদের বডিতে ইউজ হয়, হয় না? হয় না? গ্লুকোজ ইউজ হয় না? হয়। তুই যখন গ্লুকোজকে জারিত করে যখন শক্তি তৈরি করার চেষ্টা করবি, গ্লুকোজ তোর কি করে, বেসিক্যালি তোর সেলুলার রেসপিরেশনে লাগে, তোর সেলুলার মানে কোষীয় যে শ্বসনগুলো হয় এই গ্লুকোজ ব্যবহার করে, হয় না? তো আলটিমেটলি তুই যখন গ্লুকোজকে ব্যবহার করবি, তুই খেয়াল করছিস গ্লুকোজ ব্যবহার করার পরে তৈরি হয় কিন্তু অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েটা যখন তৈরি হয়, এই অ্যাসিটাইল কোয়ের উদ্দেশ্য হচ্ছে তোর কোষের যে মাইটোকন্ড্রিয়া থাকে সেই মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করা। ধরে নে এটা হলো তোর কোষের মাইটোকন্ড্রিয়া, ধরে নে এটা ধরে নে তোর কোষের মাইটোকন্ড্রিয়া। তাহলে অ্যাসিটাইল কোয়ের উদ্দেশ্য কোথায় যাওয়া? মাইটোকন্ড্রিয়ার উদ্দেশ্য যাওয়া। তুই আমাকে বললি যে ভাই আপনি যখন গ্লুকোজ দিয়ে বললেন, ধরেন আমি শর্করা নিলাম না, ধরেন আমি প্রোটিন নিলাম, মানে আমি অ্যামাইনো অ্যাসিড নিলাম। কি নিলাম? অ্যামাইনো অ্যাসিড। তুই যখন অ্যামাইনো অ্যাসিড নিবি, ব্যাপারটা হচ্ছে যখন তুই অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন পার্টটাকে বাদ দিয়ে দিবি, তখন বাকি থাকে কি? অ্যাসিড। তখন এটাকে বলে কিটো অ্যাসিড। কি বলে? কিটো অ্যাসিড। দিন শেষে এইটারও কিন্তু মাইটোকন্ড্রিয়াতে আসতে হবে। তাহলে দেখ, এখন আমি অধ্যায় পড়াই নাই, কিন্তু তুই কিন্তু তোর তিনটা জিনিসই তোর মাথায় বুঝে ফেলছিস যে যখন খাবার পরিপাক হয়, পরিপাক মানে পলিমার থেকে মনোমার, যখন খাবার শোষণ হয়, শোষণ মানে হয় ইদার রক্তে অথবা লসিকাতে, হ্যাঁ। আর যখন খাবার আত্তীকরণ হয়, আত্তীকরণ হতে গেলে মনোমার গুলো দিন শেষে কোথায় প্রবেশ করে? কোষের মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। ওকে, সো তুই যখন তোর বর্ণনাতে আসবে তখন কিন্তু তোর মাইটোকন্ড্রিয়াতে উল্লেখ করতে হবে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কোন চক্রে সেটা তো বই লেখা, যেমন ক্রেবস চক্র। আমরা ওই পর্যায়ে যাবো, আমরা আস্তে আস্তে আসবো। মানে দেখ তোর বই কতটা ডিপে লিখছে। আমি আবার বলতেছি, আজমল স্যারের এই অধ্যায়টা স্যার যে লিখছেন বা স্যার যেটা বানাইছেন আর কি, লিখছেন বলবো না আর কি, যেটা কালেক্ট করে উনি বইয়ে দিচ্ছেন, সেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি এক্সেসিভ। সো যেহেতু বইয়ে চলে আসছে, টেক্সট বুকে চলে আসছে, সেটা আমাদের জানতে হবে, এটা তো আমরা ওভারলুক করে কোনো ওয়ে নাই। চল আমরা এখন আমাদের আজকে আলোচনা শুরু করি। সো আমরা প্রথমে আমরা পরিপাক নিয়ে যদি আমরা বই খুলি, দেখবো বইয়ের প্রথমে আলোচনা করা আছে হলো পরিপাক। তো আমি একটু আগে বললাম পরিপাক মানে ডাইজেশন, মানেই হচ্ছে যে প্রক্রিয়ায় আমরা খাবারের যে পলিমারটা নিই, সেই পলিমারটা বিভিন্ন বিপাক শেষে বা মেটাবলিজম শেষে কিসে তৈরি হবে? মনোমার। সো এটা হলো পরিপাক। এখন এটা হওয়ার জন্য যেমন যদি তুই আমাদের মুখের দিকে তাকাস, মনে কর বাক্কাল ক্যাভিটি, আমরা যেটাকে মুখ বলি, মানে যেটাকে মানে আমরা সচরাচর যেটাকে বলি ওরাল ক্যাভিটি, মানে মুখ, সেটাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে ওরাল ক্যাভিটিও বলে, বাট বইতে ওরাল ক্যাভিটি না, বই পুস্তকে সাধারণত লেখা থাকে এটাকে বাক্কাল ক্যাভিটি। কি লেখা থাকে? বাক্কাল ক্যাভিটি। সো এই ওয়ার্ডগুলো সব পরিচিত হতে হবে। মানে তুই যদি ওরাল ক্যাভিটি লিখিস ভুল না, বাট এটাকে নিবে না, মানে এটা ওরাল ক্যাভিটি ইউজ হয় না। ওকে, সো উই আর কলিং ইট দ্য বাক্কাল ক্যাভিটি, বাট ওরাল ক্যাভিটিও রাইট। সো যখন তুই মুখের কথা বলবি, তখন দেখ মুখে তোর খাবার যে পরিপাক হচ্ছে, যে কেমিক্যালস দিয়ে তুই ডাইজেশন করতেছিস, তার আগে কি হচ্ছে? মুখে খাবার চাবানো লাগতেছে না, তাই না? মুখের দাঁত, জিহ্বা এগুলো কি খাবারটাকে চর্বণ করে একটা পেস্ট বানাইতেছে না? সো মুখে যদি যায়, তাহলে আমরা এখানে দেখবো এখানে আমাদের চিউইং মেকানিজম অথবা এখানে আমাদের চর্বণ প্রক্রিয়া, এটা খাবারটা কিছুটা হলেও কি করে? খাবারটা ভেঙে দেয় না? সো এটা এক ধরনের পরিপাক। তুই যখন মুখ বাদে তুই যখন তোর পুরো পরিপাক নালীতে যাবি, মানে এলিমেন্টারি ক্যানেল, পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানেল নালীতে যাবি, তুই জানলে অবাক হবি যে তোর পরিপাক নালীতে যখন খাবারটা যাতায়াত করে, এই খাবারটা পরিপাক নালী কি করে? খাবারটাকে চাপতে 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 মুখ থেকে পায় পর্যন্ত নিয়ে যায়। হ্যাঁ, এই ধরনের অনৈচ্ছিক কাজ, যেটা তোর ইচ্ছা নন ভলান্টারি ইনভলান্টারি, এই ধরনের কাজকে বলা হচ্ছে পেরিস্টালসিস। কি বলে? পেরিস্টালসিস। তো এরকম এই তীব্র পেরিস্টালসিসের ফলেও কি হয়? তুই যদি একটা সলিড খাবার নেস, তাহলে ওই সলিড খাবারটাই পেরিস্টালসিসের কারণে চূর্ণ বিচূর্ণ হতে পারে। সো এটা তো পরিপাক। এই যে পরিপাকটা, এগুলো হওয়ার জন্য কোনো কেমিক্যালস লাগতেছে না। ইন দ্যাট সেন্স এই ধরনের পরিপাককে বলা হলো মেকানিক্যাল। কি বলে? মেকানিক্যাল মানে যান্ত্রিক পরিপাক। যেহেতু এখানে সরাসরি তুই বুঝতে পারতেছিস, তোর বডির অ্যানাটমি গুলো ইউজ হয়, বুঝছিস না? এনজাইম না, এই জন্য তো বলছি আমি এটাকে মেকানিক্যাল পরিপাক। যদি এনজাইমই লাগতো তাহলে আমি তখন বলতাম কেমিক্যাল পরিপাক, ঠিক আছে, মানে রাসায়নিক পরিপাক। সো পরিপাক ওই অর্থে দুই ধরনের, একটা হচ্ছে এই যেটা পাইলাম যে একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, যেটা আমি বললাম। তাহলে আমি যদি প্রশ্ন করি, বলতো যান্ত্রিক পরিপাক মুখে কোন মেকানিজমে হয়? চর্বণ প্রক্রিয়া বা চিউইং প্রক্রিয়াতে হয়। সো এই চর্বণ প্রক্রিয়ার জন্য তো দাঁত ব্যবহৃত হয়, তো জিহ্বা ব্যবহৃত হয়, ঠিক আছে। আবার আমরা আদার হ্যান্ড যখন আমি পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানালের কথা বললাম, তখন পরিপাকের জন্য বেসিক্যালি কি হয়?
পেরিস্টালসিস। হ্যাঁ, এখানে পেরিস্টালসিসের ফলে খাদ্যদ্রব্য কিছুটা হলো পরিপাক হয়। যদি বলি রাসায়নিক পরিপাক বা কেমিক্যাল পরিপাক, সো কেমিক্যাল পরিপাক মানে কি? কেমিক্যাল পরিপাক মানে হচ্ছে যেখানে আমাদের উই নিড সাম এনজাইমস। কি লাগবে আমাদের? এনজাইম, রাসায়নিক উপাদান লাগবে, এনজাইম। এখন অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি যেমন এনজাইমের কথা তোকে বলছি, অদ্ভুত ব্যাপার হচ্ছে এনজাইম গুলো সাধারণত নিজে নিজে নিঃসৃত হতে পারে না, কিছু ট্রিগার লাগে, হ্যাঁ, বা কিছু উদ্দীপক লাগে যার মাধ্যমে এনজাইম গুলো আসবে। এই উদ্দীপনটা দেয় বা এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে হরমোন। কে করে? হরমোন। ওই অর্থে কেমিক্যাল পরিপাকের ভূমিকা রাখে হরমোনও রাখে, এনজাইমও রাখে। যেমন আমি যদি তোকে তোর বাক্কাল ক্যাভিটির দিকে বলি যে তাকা বাক্কাল ক্যাভিটির দিকে, সো বাক্কাল ক্যাভিটিতে হরমোনের কোনো রোল নাই। তুই যখন স্টোমাকে আসবি, পাকস্থলীতে আসবি, তখন তুই দেখবি এখানে একটা বড় রকম একটা হরমোনের ভূমিকা আছে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। কি নাম? গ্যাস্ট্রিন। তুই যখন ইন্টেস্টাইনে যাবি, ইন্টেস্টাইন ভালো করে বুঝিস, তুই যখন ইন্টেস্টাইনে যাবি তখন তোর পরিপাকের হরমোনের ব্যাপক ভূমিকা, ব্যাপক ব্যাপক ব্যাপক। ইন্টেস্টাইন ইটসেলফ মানে তার নিজের কিছু আছে, হ্যাঁ, আমি এখানে ওন লিখলাম, তার নিজের কিছু আছে, এন্ড ফ্রম দ্য প্যানক্রিয়াস মানে তার অগ্নাশয় থেকে কিছু আছে যা কিনা পরিপাকে ভূমিকা রাখে। ওর কথা বুঝছিস? যেমন ধর আমি যদি ওন পার্টটাই বলি, যে তিনটা পরীক্ষাতে প্রায় কমনলি আসে, আসলে তবে 8-9টা আছে, বাট আমি বলি যে তিনটা জিনিস মিনিমাম মনে রাখতে হবে। তিনটা ইন্টেস্টাইন থেকে মিনিমাম 3টা হরমোন মনে রাখতে হবে। তোর 8-9টা আছে এখানে আমি সেই, কিন্তু তোকে 3টা মনে রাখতে হবে। কিরকম? ধর 1 নাম্বার কোলেসিস্টোকাইনিন। কি নাম? কোলেসিস্টোকাইনিন। মনে কর তুই বই পড়ছিস, তুই কোলেসিস্টোকাইনিন এখনো জানিস না, তোমার তো ঝামেলা আছে, তুই এখনো যাতে আসিস নাই, বুঝতে পারছিস? নাম্বার 2 হচ্ছে সিক্রেটিন। কি নাম? সিক্রেটিন। এন্ড নাম্বার 3 হচ্ছে এন্টারোকাইনিন। কি নাম? এন্টারোকাইনিন। এই তিনটা মিনিমাম, আমি কিন্তু বলছি মিনিমাম, এগুলোই সর্বোচ্চ না, আরো অনেকগুলো আছে, বাট এই তিনটা হলে অ্যাট লিস্ট A+ পাওয়া যাবে, অ্যাট লিস্ট চান্স হয়ে যাবে সব জায়গায়। আমার কথা বুঝছিস না? এই তিনটা। আর যদি প্যানক্রিয়াসের কথা বলি, প্যানক্রিয়াসে অনেক হরমোন আছে, মুছে দিই। প্যানক্রিয়াস থেকে আমাদের অনেক কিছু জানতে হয়, যেমন ধর ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন, তার উপরে আগেই বলা উচিত ছিল গ্লুকাগন এন্ড সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। সো আমি দেখলাম যে কেমিক্যাল পরিপাক যখন হবে, কেমিক্যাল পরিপাকে আমার যেমন এনজাইমস এর নামগুলো জানতে হবে, অবশ্যই জানবো, বাট এই এনজাইমস গুলো কে রিলেট করে বা কে এগুলোকে কোঅর্ডিনেট করে সেগুলো জানতে হবে, হরমোনের নামগুলো জানতে হবে। এবং ওই হরমোন পার্ট থেকে পরীক্ষা যখন প্রশ্ন আসে, সো যখন আমরা কেমিক্যাল পরিপাক পড়বো, কেমিক্যাল পরিপাককে আমাদের পড়তে হবে। আমাদের বইয়ে বেসিক্যালি বইটা বড় করা হয়েছে কেমিক্যাল পরিপাক দিয়ে। সো ওইটা যখন আমরা পড়বো, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই আলোচনা থাকবে। এখন ধর আমি তোকে খাবারের কথা বলছিলাম যে আমরা যে খাবার খাই, এখন খাবারের কথা বলতে গেলে যদি আমি ইন আ সেন্স একে কথা বলি, যেমন ধর তোর শর্করা বা কার্বস, তো কার্বস আসলে আমরা কতটুকু খাই? তো আমি সবসময় একটা কথা বলি যে শতে শর্করা, শতে 600, বুঝতে পারছিস? শতে কেমন 600 আমি জানি না, তারপরে বলার জন্য বলছি আর কি। তো আমাদের প্রতিদিন আমরা যে শর্করা বা কার্বসটা নিব, সেটা হচ্ছে প্রায় 600 গ্রাম, 600 গ্রাম। তোদের বইয়ে এরকম ডিরেক্টলি 600 নাই, তোদের বইয়ে একটা রেঞ্জ লেখা আছে, যেমন ধর 450 থেকে 600, বাট আমি একটা রেঞ্জ, মানে আমি একদম একটা এক্সাক্ট ফিগার বললাম যাতে কিনা তোর মাথায় থাকে যে এটার আশপাশে। আমার কথা বুঝছিস? শতে শর্করা, শতে 600। এবার আমিষ, তোর হয়তো ছোটবেলা থেকে কম বেশি শুনছিস, টিভিতেও প্রায় বলে, যেমন হ্যাঁ, একজন সুস্থ মানুষের প্রতিদিন কি ন্যূনতম 100 গ্রাম প্রোটিন খেতে হয়, তাই না? তাই আমরা শুনছি। তো এটা আমরা আমিষ বলবো 100, কেউ 150 খেলেও সমস্যা নাই, 100 থেকে 150 এরকমই। আর চর্বি সবসময় খেতে হয় কি, যতটুকু আমিষ তার হাফ, তার মানে 50। হ্যাঁ, এবার দেখ, যখন আমি ভিটামিনের কথা বলবো, এটা মনে রাখার একটা সিস্টেম আছে, যেহেতু চর্বি জাস্ট উপরে লিখছি, আমরা এই 5 দুইবার লিখবো, 0 দুইবার লিখবো, তাহলে 5 5 0 0, বুঝতে পারছিস? মিলিগ্রাম, এটা মিলিগ্রাম, এটা তো গ্রাম সম্ভব না, তো এটা মিলিগ্রাম। ওকে, ভিটামিন। এবার পানি, দেখ পানি খাওয়ার নিয়ম হচ্ছে, আমরা ডাক্তার বলি 3 থেকে 4 লিটার মিনিমাম পানি খেতে হয়। তোদের আজমল স্যার একটু পানি কম খায়, এই জন্য স্যার লিখছেন 2 থেকে 3 লিটার। হ্যাঁ, ঠিক আছে, স্যার যেহেতু কম খায়, আমরাও কম খাইলাম আপাতত। আবার দেখ খনিজ লবণ, মানে লবণের কথা, লবণ আমরা ডাক্তাররা বলে থাকি সাধারণত নট মোর দেন 6 গ্রাম, মানে 6 গ্রামের বেশি লবণ খাবো না, কিন্তু আজমল স্যার আবার লবণ একটু বেশি খায়, এই জন্য বই লিখে আছে 8 থেকে 10 গ্রাম। হ্যাঁ, সো 8 থেকে 10 গ্রাম। সো এইটা, এই রেঞ্জটা মাঝে মাঝে তো প্রায় অনেক জায়গায় লাগবে, সেটা মুখস্থ রাখাটা সেফ। হ্যাঁ, এটা জানাটা সেভ অপশন। ওকে, এখন আমরা যদি মানে বোর্ডের একটা স্লাইডে যদি আমি যদি পুরো পরিপাক সিস্টেমটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ, পরিপাক তন্ত্র, সো আমার
বডিতে যে ডাইজেশন যে সিস্টেমটা, এটা করার জন্য আমরা দেখবো ডাইজেশনটা হয় হচ্ছে কিছু পরিপাক নালীর মাধ্যমে, বা যেটাকে আমরা বলি এলিমেন্টারি ক্যানেল, যেটা পরিপাক নালী। আর একটা অংশ হচ্ছে পরিপাক গ্ল্যান্ডস এর মাধ্যমে বা গ্রন্থির মাধ্যমে। সো এটা আমরা গ্রন্থি বা গ্ল্যান্ডস যেটা বলি না কেন, বাংলা ইংলিশ মিক্স করে লিখতেছি যাতে সুবিধা হয় সবার। ওকে, দেখ এই যে পরিপাক নালীর কথা বললাম, তুই নিজেরাই চিন্তা কর, যদি পরিপাক নালীর প্রথমে শুরু হবে কি দিয়ে? তোর মুখ দিয়ে নাকি? সো বাক্যাল ক্যাভিটি, when we will talk about the বাক্যাল ক্যাভিটি, মুখের ভিতরে কি এমন থাকতে পারে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে? তো মুখের ভিতরে তুই কি পাবি? তুই মুখের ভিতরে পাবি হচ্ছে তোর দাঁত, দাঁত থেকে একটা প্রশ্ন হতে পারে। মুখের ভিতরে কি আছে? জিহ্বা, তোর টাং থেকে একটা প্রশ্ন হতে পারে। মুখের ভিতরে কি আছে? লালা গ্রন্থি, সো লালা গ্রন্থি থেকে একটা প্রশ্ন হতে পারে। সো যখন আমরা মুখ পড়বো আমাদেরকে মাথায় রাখতে হবে এটা। এখন দেখ, পার্টিকুলারলি যখন আমি লালা গ্রন্থির কথা বলছি তখন এটা এই নালীর অংশ হবে না, তখন এটা হয়ে যাবে কার অংশ? গ্ল্যান্ডসের অংশ। বুঝতে পারছিস? সো ওই অর্থে আমরা যে মুখ বললাম, মুখের ভিতরে এই লালা গ্রন্থিটা এখান থেকে আমরা মুছে দিব। কেন মুছে দিব? কারণ ওটা চলে যাবে কার আন্ডারে? গ্ল্যান্ডসের আন্ডারে। ওকে, সো ওইটা আর এখানে নাই। এরপরে মুখের পরে, তার মানে এখানে আমি যখন গ্ল্যান্ডসে গেলাম, তার মানে এখানে আমার আসবে হচ্ছে লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ডস, লালা গ্রন্থি। যখন আমি এই পাশে আসলাম, মুখের পরে তুই কি পাবি? অন্ননালী, তাই না? মুখের পরে তুই পাবি হচ্ছে অন্ননালী, যেটাকে আমরা ইসোফেগাস বলি, তাই না? ইসোফেগাস বলি। ইসোফেগাস যে দৈর্ঘ্য, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার। ইসোফেগাসে আমি যেমন মুখের ভিতরে গ্রন্থি খুঁজে বের করছিলাম, ইসোফেগাসে এরকম কোনো গ্রন্থি বইয়ে উল্লেখ নাই। সো এই জায়গাটা যাবে হচ্ছে আমার ব্ল্যাঙ্ক, এই জায়গাটা যাবে ব্ল্যাঙ্ক, এখানে কিছু নাই। যখন আমি পাকস্থলীতে আসবো, পাকস্থলীতে যখন আমি যাবো, মানে স্টোমাক, এই স্টোমাকও দেখ, আমার কথা বুঝিস কিন্তু, স্টোমাকও হচ্ছে 25 সেন্টিমিটার। তোদের বইয়ে আজমল স্যার আগে আমাদের অনেক বছর ধরে 25 সেন্টিমিটারই জানাইছেন তার বইয়ের মাধ্যমে। হঠাৎ করে স্যার বলতেছেন স্যারের স্টোমাকের সাইজ বেড়ে গেছে, এখন একটু বড় হয়ে গেছে, স্যারের বয়স বাড়ছে, তো এখন এটা 30 সেন্টিমিটার হয়ে গেছে। তো তোদের জন্য তাই, হ্যাঁ 30 সেন্টিমিটার। আসলে স্টোমাকের সাইজ কোনোদিন ফিক্স হতে পারে? মনে কর আমি কিছুই খেলাম না, আমার স্টোমাকের সাইজ, আর আমি বাকেট খেলাম, আমার স্টোমাকের সাইজ এক হবে? হবে না। তাহলে স্টোমাকের সাইজ কি? ভ্যারিয়েবল না, বাড়তে বা কমতে পারে না। এর মানে তুই বুঝে গেছিস স্টোমাকের ভিতরে পুরো স্টোমাকটা ভাঁজ হয়ে থাকে। ধর একটা পাঞ্জাবি ভাঁজ হয়ে আছে, তো ভাঁজ হয়ে থাকলে ওই পাঞ্জাবির সাইজ অনুমান করা যায়? খোলার পরে দেখলে অনেক বড়, ব্যাপারটা এরকম না? এই যে ভাঁজগুলা, এই ভাঁজগুলোকে বলা হচ্ছে রোগী। কি বলে? রোগী। স্টোমাকের ভিতরে এরকম ভাঁজ থাকে, যে ভাঁজের কারণে স্টোমাকটা ছোট হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো এক ধরনের অভিজ্ঞতা পড়বো, যখন স্টোমাক পড়বো তখন পড়বো। সো স্টোমাক যখন খুলে যায়, ভাঁজগুলো যখন খুলে যায়, তখন স্টোমাকটা অনেক বড় হয়। সো স্টোমাকের সাইজ কত, প্রশ্নটা করা, এটা হচ্ছে একটা অবান্তর প্রশ্ন, বুঝতে পারছিস? তারপরে পরীক্ষাতে প্রায় এই প্রশ্নটা আসে। সো পাকস্থলী পরে আমরা চলে যাবো হচ্ছে ক্ষুদ্রান্তে। কোথায় যাবো বল? কোথায় যাবো? ক্ষুদ্রান্ত। আমি যখন পড়াই তখন আমি বলি ক্ষুদ্রান্তের পার্ট হলো 3টা। তো আমি কিভাবে পড়াই খেয়াল কর। ক্ষুদ্রান্তের পার্ট 3টা, আমরা এটাকে আলোচনা করবো যখন ক্ষুদ্রান্তে যাব। একটা হচ্ছে ডিওডেনাম, হ্যাঁ, একটা হচ্ছে তোর জেজুনাম, আর একটা হচ্ছে তোর আইলিয়াম। দেখ আমি বোর্ডে যে লিখছি, ডি লিখছি, জে লিখছি, আই লিখছি, কেন এভাবে লিখলাম? এখন তুই পারবি, নিজেই পারবি। কিরকম? আমি যদি প্রশ্ন করি ডিওডেনাম ক্ষুদ্রান্তের যে 3টা অংশ, এর মধ্যে সব থেকে ছোট কোনটা? তাহলে ডিওডেনাম, ডি সব থেকে ছোট। আমি যদি প্রশ্ন করি ক্ষুদ্রান্তের সব থেকে পুরু বা মোটা বা থিকনেস বেশি, এরকম কে আছে? জেজুনাম। ক্ষুদ্রান্তের সব থেকে লম্বা অংশ কে? তার নাম কি? ইলিয়াম। তাকে পারা যাচ্ছে না, সেই জন্য মাথায় একবার দিয়ে দিলাম, তো তোর জন্য খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি এরপরে যাই হচ্ছে বৃহদন্ত্র। বাই দ্য ওয়ে, এখানে যখন বলছিলাম পাকস্থলীতে এরকম পরিপাক গ্রন্থি যারা থাকবে, যে সমস্ত গ্রন্থিগুলো আছে, তাদেরকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি বলে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। একটা অদ্ভুত ব্যাপার তোদেরকে আমি বলি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। অদ্ভুত ব্যাপারটা কেমন শোন। তোরা জানিস যদি কোনো সময় গ্রন্থি হইতে যায়, কেউ যদি সিক্রেটরি পাওয়ার থাকে কারোর, কোনো কোষের বা টিস্যুর, হ্যাঁ, তো ধর এখানে একগুচ্ছ টিস্যু আছে, এখানে একটা টিস্যু আছে, এই টিস্যুটা ক্ষরণ করতে পারে, মানে তার সিক্রেশন পাওয়ার আছে, তবে কিন্তু এটাকে গ্রন্থি বলা যায়। বুঝতে পারছিস? তাহলে গ্রন্থি হইতে গেলে সাধারণত বলছি, কিন্তু সাধারণত কি হওয়া লাগে? টিস্যু হওয়া লাগে। তুই যদি আমাকে প্রশ্ন করি, ভাইয়া ধরেন একটা কোষ সে ক্ষরণ করতেছে, তাহলে কি তাকে গ্রন্থি বলবো? সাধারণত একক কোষ হিসেবে যখন ক্ষরণ হয়, তাদেরকে সাধারণত আমরা গ্রন্থি বলি না। কারণ গ্রন্থি হইতে গেলে একটা শর্ত, একটা প্রি রিকুইজিট, একটা শর্ত আছে,
সেটা কি তাদেরকে টিস্যু নিতে হয়, কি নিতে হয়, টিস্যু নিতে হয়। কিন্তু যখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে যাই এই কথা এখানে মানবে না, কারণ সাধারণত গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো একক কোষ হিসেবেই টিস্যু হিসেবে পরিচিত হয়। বুঝতে পারছিস আমার কথা, বুঝতে পারছিস? তাহলে দেখা যায় একটা কোষ সেই ক্ষরণ করতেছে, আমার কথা বুঝছিস না? একটা কোষ সেই ক্ষরণ করতেছে, হ্যাঁ, যেমন চিপ সেল, একটা সেল সে ক্ষরণ করতেছে, সে গ্রন্থি হয়ে গেছে ওখানে, কিন্তু অন্য কোথাও কিন্তু হয় না। আমার থাইরয়েডে কিন্তু হয় নাই, আমার প্যারাথাইরয়েডে হয় নাই, আমার পিরিয়ডে কিন্তু হয় নাই, কিন্তু দেখ গ্যাস্ট্রিকে যে হচ্ছে না, হচ্ছে। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো এই জন্য পরীক্ষাতে এত আসে। সো এটাকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। হ্যাঁ, যখন ক্ষুদ্রান্তে যাব, ক্ষুদ্রান্তে আমাদের গ্রন্থি পড়তে হবে, আমি বলছিলাম ওন এন্ড প্যানক্রিয়াস, মনে পড়ে, নিজের এবং বাইরের। সো ক্ষুদ্রান্তের যে গ্রন্থিগুলো আমরা এখানে পড়বো, এই যে ক্ষুদ্রান্তে আসলাম, তো ক্ষুদ্রান্তের যে গ্রন্থিগুলো থাকে নিজস্ব, তাকে বলে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। কি বলে? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, কারণ এটা তার নিজস্ব ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, তার সাথে প্যানক্রিয়াস। সো পি এখানে অ্যাড করে রাখলাম, আমরা পরে দেখে নিব পরে যে আসলে কোন গ্রন্থিগুলো আছে। ওকে, এরপরে আমরা যখন যাবো বৃহদান্ত্র, সাধারণত মনে রাখবো আমাদের বৃহদান্ত্রের, এই বৃহদান্ত্রের পারো কিন্তু তিনটা, কি কি দেখ, একটা হচ্ছে সিকাম, একটা হচ্ছে কোলন, আর একটা কি, হ্যাঁ, যেটা হচ্ছে রেকটাম। ঠিক আছে, তারপর পায়ু মানে তোর হচ্ছে ধর অ্যানাস, সেটা পার্ট কেউ বলে কেউ বলে না, সেটা আমরা পরে রাখলাম, পরেটা দেখবো। এই বৃহদান্ত্রের সাধারণত কোনো গ্রন্থি সাধারণত নাই, আছে, বাট আমরা ক্রস দিলাম। কেন ক্রস দিলাম আমি পরে যে ব্যাখ্যা করবো। হ্যাঁ, কেন আমি গবলেট সেল এখানে আছে কিন্তু আমি কেন লিখলাম না, পরে এই আলোচনা পরে। আপাতত আমার জন্য এইখানে আমি যখন একটা ইনোসেন্স পড়তেছি তখন আমাকে এভাবে মাথা রাখতে হচ্ছে। আচ্ছা, এইবার যদি আমি ভিতরের দিকে যাই, এই যে নালী বললাম, গ্ল্যান্ডস গুলো বললাম, তো দেখা যাবে এই নালীগুলা মিলেই, খেয়াল কর, এই নালীগুলা মিলেই পুরো মানে আমাদের পরিপাক নালীটা যা তৈরি করে, সেটা আপ টু প্রায় কত মিটার, 8 থেকে 10 মিটার, চারটাখানি কথা না। তাহলে দেখ, মুখ থেকে পাই পর্যন্ত 8 থেকে 10 মিটার পুরো পরিপাক নালী। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তুই যাকে ক্ষুদ্রান্ত্র বলছিলিস, যাকে তুই একসময় ক্ষুদ্রান্ত্র বলছিস, মানে যাকে ছোট বলছিস, দেখা যায় এই সব থেকে বড়, মানে অলমোস্ট 6 থেকে 7 মিটার এ নিজেই, 6 থেকে 7 মিটার সে নিজেই। আমার কথা বলছিস না? মানে 8 থেকে 10 মিটারের ক্ষুদ্রান্ত্র নিজেই হচ্ছে 6 থেকে 7 মিটার। আর বৃহদান্ত্র যাকে তুই বৃহৎ বললি, সেই দেখা যাবে কম, 1.5 মিটার, 1.5 মিটার। আমার কথা বলছিস না? আর বাদ বাকি যারা আছে তারা বাকিটা পূর্ণ করে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা মানে আমাদের হচ্ছে নিউমেরিক্যালস একটা সেন্স, যে আমরা বুঝলাম যে এরকম হতে পারে। হ্যাঁ, আমরা যখন গ্রন্থি পড়তে যাব, এখানে যেমন আমি বলছিলাম প্যানক্রিয়াস খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে আমাদেরকে এখান থেকে আরেকটা গ্রন্থি পড়তে হবে, সেটা হচ্ছে লিভার বা যকৃৎ। ওকে, সো এখন আমরা আস্তে আস্তে বইয়ের ভিতরে যাই। চল, এবার আমরা যদি মুখে আসি, আমাদের মানবদেহের যে মুখ, চল মুখ পড়াই তোদেরকে। ধর আমি তোদেরকে বললাম হচ্ছে মুখ, আমি বলছিলাম মুখকে মুখ বলবো না, কি বলবো? বাক্যাল ক্যাভিটি, রাইট? সো বাক্যাল ক্যাভিটি। এখন যখন আমরা বাক্যাল ক্যাভিটিতে যাব, বাক্যাল ক্যাভিটি পড়বো, তো বাক্যাল ক্যাভিটির মধ্যে কি এমন আছে যে জিনিস তো জানা লাগবে, তুই নিজে একটু ঠিক কর বা নিজে একটু ভেবে দেখ। দেখ, নাম্বার 1, প্রথমে তুই মুখের ভিতরে কি পাবি? জিহ্বা পাবি না? পাইনি, সো জিহ্বা একটা পোরশন পড়তে হবে। তারপর কি আছে? দাঁত আছে না? দাঁত পড়তে হবে, টিথ পড়তে হবে। তারপর কি আছে? মুখের ভিতরে কি পাবো? তালু আছে না? তালু, সো তালু মানে প্যালেট, তালুকে আমরা বলি প্যালেট, সো তালু পড়তে হবে। লাস্টে 4 নাম্বার কি আছে? গ্রন্থি। সো আমরা এখান থেকে গ্রন্থিও পড়বো, বাট গ্রন্থিটা আমরা গ্রন্থির অংশে পড়বো, আমি বলছিলাম। সো আমি ছোট দিয়ে শুরু করি, যে তালুর কথা আলোচনা করি। এগুলো কিন্তু আগে ছিল না, আগের বইগুলোতে ছিল না। সো আমি যদি তালুর দিকে তাকাই, তালুকে বলে হলো প্যালেট। দেখ ভাই, তুই যদি তোর আয়নার সামনে যে তোর মুখ হা করে উপরের দিকে তাকাস, মুখের একটা ছাদ আছে না? আছে না? মুখের উপরে ছাদ আছে না? এটা নাম হলো প্যালেট, মানে তালু। মজার ব্যাপার কি, তুই তোর তালুতে হাত দিবি, দেখবি তালুর উপর পাটটা দেখতে মানে ধরতে শক্ত, রাইট? কারণ এটা বোনস দিয়ে তৈরি, হাড্ডি দিয়ে তৈরি হয়। তুই দেখে ভাবছিস চামড়া, কিন্তু চামড়ার উপরে তো একটা হাড্ডি আছে, ম্যাক্সিলার যে ফ্লোরটা। সো এইটাকে আমরা তখন বলি হচ্ছে হার্ড প্যালেট। কি বলি? হার্ড প্যালেট বা শক্ত তালু। একইভাবে তালুর যদি আরো ভিতর দিকে যাওয়া যায়, তখন কিন্তু শক্ত পাটটা আর থাকে না, এটা মাংস দ্বারা রূপান্তরিত হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে সফট প্যালেট। কি বলে? সফট প্যালেট মানে নরম তালু। তালু কয় প্রকার বল? হার্ড এন্ড সফট। শক্ত তালু, নরম তালু। সামনের দিকে কোনটা থাকে? হার্ড প্যালেট। পিছনের দিকে কোনটা থাকে? সফট প্যালেট। এই এতটুকু জানলে তোদের জন্য ক্লাস, বুঝতে পারছিস? সেখানে ভুল করে দেবে না।
এবার তালু পাটটা শেষ। এখন আমরা যদি একটা একটা করে শুরু করি, ধর জিহ্বা, যেটা তোদের পরীক্ষাতে আসে। জিহ্বার ব্যাপারে বলে নেই, আমাদের মানব দেহে আমাদের যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটা আমাদের তো চোয়াল দুইটা, উপরের একটা চোয়াল, নিচের একটা চোয়াল। বলতো জিহ্বাটা কোন চোয়ালের সাথে লাগানো থাকে, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে জিহ্বা সবসময় কি লোয়ার জতে, তাই তো, আমাদের নিচের চোয়ালে লাগানো থাকে। সো নিম্ন চোয়ালে জিহ্বা লাগানো থাকে। আচ্ছা তা থাক, কিন্তু প্রবলেম হলো যখন তুই আয়নার সামনে যাবি, খেয়াল কর, যখন তুই আয়নার সামনে যাবি, যখন হা করবি, তখন দেখবি তোর ঊর্ধ্ব চোয়ালেও ছোট্ট একটা জিহ্বা ঝুলে থাকে, থাকে না? থাকে না? ওইটাকে আমরা বলি হচ্ছে উভুলা। কি বলি? উভুলা। হ্যাঁ, যেটা বাংলা হচ্ছে আলজিহ্বা। সো আমরা যখন আমাদের বইয়ে যখন জিহ্বা পড়তে যাব, কয় ধরনের জিহ্বার আলোচনা পাবো? দুইটা। একটা হলো প্রধান জিহ্বা, যেটা নিম্ন চোয়ালে লাগানো থাকে, আর এটা হচ্ছে উভুলা, যেটা সাধারণত কোথায় লাগানো থাকে? ঊর্ধ্ব চোয়ালে। কোথায়? সফট প্যালেটের সাথে। ওকে, এটা সফট প্যালেটের একটা পার্ট, নরম তলের একটা পার্ট। ওটা তো দেয়া আছে, আমি গেলাম, আদারওয়াইজ এটা আমি অ্যাভয়েড করতাম। তো এই যখন জিহ্বার কথা বলতেছি, এখন দেখ, তুই যে তোর জিহ্বাটা বের করিস, হ্যাঁ, ধর আমি তোর বললাম জিহ্বা বের কর, তুই জিহ্বা বের করছিস। তো যখন তুই ধর এটা জিহ্বা, সো জিহ্বা বের করলি, আর তোর কাছে মনে হইতেছে যে এটা জিহ্বার উপর, এটা জিহ্বার নিচে, রাইট? এখন বলতো, ধর এটা জিহ্বা, আমি তোকে প্রশ্ন করলাম, যদি তোকে আইডেন্টিফাই করতে বলি যে জিহ্বার পিঠ কোনটা, পেট কোনটা, বা পেট কোনটা, পিঠ কোনটা, বলতো কোনটা? উপরেরটারে কি বলবি? পিঠ বলবি, ডরসাল। সো উপরেরটাকে তুই যখন পিঠ বলতেছিস, তো পিঠ পরীক্ষার ফলে পিঠ লেখা যায়, এই ধরনের বাংলা লিখলে ভালো লাগবে। সো এটা আমরা তখন পিঠ না বলে বলবো পৃষ্ঠীয়। কি বলবো? পৃষ্ঠীয়। যারা ইংলিশে আছে তারা কি লিখবি? ডরসাল। আর যেটা তুই পেট বলতেছিস, ওটা পেট বলা যাবে, কেমন শোনায়? খারাপ শোনায় না? সো তখন ওটাকে পেট না বলে ওটা বলবো আমরা অঙ্কীয়। কি বলবো? অঙ্কীয়, মানে হচ্ছে ভেন্ট্রাল। তাহলে তুই বুঝলি জিহ্বার দুইটা পৃষ্ঠ আছে, একটা হচ্ছে ডরসাল সারফেস, আরটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। হ্যাঁ, একটা পৃষ্ঠীয় সাইড, একটা হলো অঙ্কীয় সাইড। তুই প্রশ্ন করতে পারিস, ভাই এটা কেন আলোচনা কেন করতেছেন? আলোচনা করতেছি এই কারণেই, যেহেতু আজমল স্যার এই আলোচনা টেনে নিয়ে আসছে। স্যার বলতেছে এই যে পৃষ্ঠীয় অঞ্চল, এই পৃষ্ঠীয় অঞ্চলে জিহ্বাতে সে স্বাদ নিতে পারে, মানে তার টেস্ট সেন্সেশন আছে, কিন্তু অঙ্কীয়তে কোনো টেস্ট সেন্সেশন নাই। সো পৃষ্ঠীয়তে যেহেতু তার টেস্ট সেন্সেশন আছে, এই সেন্সেশনটা সে নেয় হচ্ছে টেস্ট বার্ড দিয়ে। কি নিয়ে? টেস্ট বার্ডস দিয়ে সেটা করে। এই টেস্ট বার্ডস বাংলা কি? স্বাদ করক, রাইট, স্বাদ করক, রাইট। তাহলে আমি যদি বলি টেস্ট বার্ডস, এটা জিহ্বার কোন সাইডে আছে? তাহলে এটা হচ্ছে পৃষ্ঠীয় সাইডে। এখন আজমল স্যার কি করছে, স্যারের একদিন মন খারাপ ছিল, স্যার আয়নার সামনে যে জিহ্বা বের করছে, কইরা স্যার গুনছে যে স্যারের জিহ্বায় কয়টা টেস্ট বার্ড আছে, এবং স্যার গুনে দেখছে প্রায় 10,000টা। কয়টা? 10,000টা। এরপর কি করলো, স্যার দেখলো যে 10,000 টেস্ট বার্ড আছে, ফাইন। এবার স্যারের বউ তাকে একটা গরম চা দিল, স্যার গরম চা নিল, এবং গরম চা খাওয়ার পরে দেখা গেল স্যারের 5,000 টেস্ট বার্ড পুড়ে গেছে। আমরা তো বুঝছিস? তাহলে বাকি থাকলো কয় হাজার? বাকি 5,000। স্যার মন খারাপ করছে, সরি আমি টাকা লিখতেছি, ডাক্তার মানুষ তো বারবার তাদের কেটে দিই, যখন ভিডিও ওরা দিবে তখন বলবে যে দেখছো ডাক্তাররা ঢাকায়। আচ্ছা, সো 5,000। এখন স্যারের মন খারাপ, তো বাকি 5,000 চলে গেল। তো স্যারের বাবা বলতেছে তুমি দুঃখ পেও না, এটা 1 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো পরে আবার স্যার দেখলো 1 সপ্তাহ পর আবার কত হয়ে গেল? 10,000। এখান থেকে স্যার একটা আইডিয়া পাইলো। কি আইডিয়া পাইলো? যে জিহ্বার স্বাদকরক যদি নষ্ট হয়ে যায়, সেটা 5 থেকে 10 দিনের মধ্যে কি হয়ে যায়? প্রতিস্থাপিত হয়ে যায়। সো তোদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে টেস্ট বার্ড কতদিন পর পর রিপ্লেসেবল, মানে প্রতিস্থাপিত হতে পারে, কতদিন? 5 থেকে 10 দিন। আমি মনে রাখতাম এভাবে যে নিয়ার অ্যাবাউট 1 উইক, 1 সপ্তাহ। ঠিক আছে, তাহলে 1 সপ্তাহের মধ্যে সেগুলো কি হতে পারে? প্রতিস্থাপিত হতে পারে। ওকে ওকে, প্রতিস্থাপিত হতে পারে, দ্যাটস ফাইন। এখন স্যারের মন চাইছে যে দেখি জিহ্বা তো একটা সুন্দর জিহ্বা আছে, এই জিহ্বার কোন সাইডে কি ধরনের টেস্ট সেন্সেশন নেওয়া যায়। আর স্যার দেখলো যে স্যারের জিহ্বার যে একদম সামনের পার্ট, এই পার্টটাতে অনলি মিষ্টি জাতীয় খাবার সে সেন্সেশন পায়, সুইট। ওকে, মিষ্টির দুই পাশে খেয়াল কর, মিষ্টির দুই পাশে এই পাশে যে সেন্সেশন সেটা হচ্ছে নোনতা বা লবণাক্ততা, নোনতা বা সল্টি। একটা জিনিস খেয়াল কর, চিনি আর লবণ তো পাশাপাশি থাকে নাকি, দেখতে একই রকম না? সেটা মনে রাখার জন্য আর কি। আমি যদি আরেকটু পিছনের দিকে যাই, খেয়াল করে এই জায়গাটা, তাহলে দেখা যাবে এই জায়গার সেন্সেশন এখানে কোন ধরনের সেন্সেশন নেই? বলা হয় যে এখানে লো পিএইচ সেন্টার থাকে। হ্যাঁ, মানে যার পিএইচ কম সেগুলো বোঝা যায়। সো পিএইচ কম মানে কি? টক, বুঝছিস না?
টক পিএইচ কম, টকের পিএইচ, টক তো অ্যাসিড, বুঝছিস না, সেটা পিএইচ কম। আর যদি জিহ্বা একদম পিছনের দিকে যায়, এই পার্টটাতে যায়, তাহলে এই পার্টটাতে কি তিতা, তিক্ততা, তিতা, এই পার্টটাতে তিতা। ওকে, সো এই পার্টটাতে হলো তিতা। সো টেস্ট সেন্সেশনের ক্ষেত্রে গেইন একদম জিহ্বার অগ্রভাগে কি মিষ্টি, অগ্রভাগের দুই সাইডে সল্টি নোনতা, তার পিছনের দিকে টক সেন্সেশন, আর একদম পিছনে কি বিটার টেস্ট মানে তিতা, তিক্ততা। ঠিক আছে, সো জিহ্বা এখানে আমি বলে দিই, এই যে সেন্সেশনটা আমরা নেই, এই সেন্সেশনটা নেই হচ্ছে আমরা সপ্তম করটিক স্নায়ু দ্বারা, যার নাম হচ্ছে ফেসিয়াল। কি নাম? ফেসিয়াল স্নায়ু। হ্যাঁ, যেটা কিনা আমাদের সপ্তম করটিক স্নায়ু। এটা তোদের বই এই অধ্যায় নাই, পরের এক অধ্যায় আছে, আমি বলে দিলাম এই কারণে যে মাঝে মাঝে পরীক্ষাতে অ্যাডমিশন এটা আসে, সো এখন এটা দরকার নেই, ভুলে গেলে আমার আপত্তি নেই। আচ্ছা, সো জিহ্বা এতটুকু। হোয়াট অ্যাবাউট দ্য দাঁত? যদি আমি দাঁতের কথা বলি বা টিতের কথা বলি, যেটা পরীক্ষাতে প্রায় আসে, দাঁত পড়তে গেলে আমাদের একটা পার্ট খুব ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখ, এই যে দাঁত, আমাদের যে দাঁত থাকে, এই দাঁতগুলো তুই ছোটবেলায় খেয়াল করছিস কিনা, যখন দাঁত তুই তুলছিস বা তোর বাবা যখন দাঁত তুলে দিছে বা ডাক্তার যখন দাঁত তুলে দিছে, দেখবি দাঁতটা একটা ক্যাভিটির মধ্যে বসানো ছিল, একটা ঘরের মধ্যে বসানো ছিল। ওই ঘরটার নাম কি জানিস? কেউ জানিস এখানে ওই ঘরটাকে কি বলে? ওই ঘরটার নাম হচ্ছে অ্যালভিওলাই। নাম কি? অ্যালভিওলাই। এখন তুই পট করে তোর মনে, আমি জানি তোর মনে কি কি খেলতেছে, আমি তো জানি, তুই ভাবতেছিস তো ভাই এটা কোথায় থাকে। এই জন্যই এটা পরীক্ষার প্রশ্ন দেয়, কারণ অ্যালভিওলাই তো আমরা জানি, আমাদের নরমাল সেন্স আমরা জানি অ্যালভিওলাই কোথায় থাকে, ফুসফুসে থাকে। তো এই জন্য তুই যখন জানবি না, ধর অ্যাডমিশন টেস্টে যদি প্রশ্ন হয়েছে যে দাঁত কোথায় বসানো থাকে, অ্যালভিওলাই, তুই তো জীবন হয়ে অ্যালভিওলাই অ্যান্সার করবি না, কারণ তোর মনে হবে দাঁত আমার ফুসফুসে যায় কেন। ওই অ্যালভিওলাই অ্যালভিওলাই তো এক না, আমার কথা বুঝছিস না? সো দাঁত কোথায় বসানো থাকে আবার বল, এটাও কিন্তু অ্যালভিওলাই বলে। ঠিক আছে, তো দাঁত যে ডেন্টাল সকেটে বসানো থাকে তাকে বলা হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাই। হ্যাঁ, দাঁত এখানে বসানো থাকে, এটা থাক, সেটা বিষয় না। এখন দাঁতের ব্যাপারে আমি শুরুতে একটা কথা সবসময় বলি, যে দাঁতের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দাঁতের এনামেল। কি বলছি? দাঁতের এনামেল। তুই দেখ, আমাদের মুখের ভিতরে যে লালা থাকে, আমাদের মুখের ভিতরে যে লালা থাকে, আমি জানি না তোরা জানিস কিনা, আমাদের মুখের ভিতরে যে স্যালাইভা থাকে, এই স্যালাইভার পিএইচ কিন্তু, যদি আমি এক কথা তোকে বলি যে হ্যাঁ বা নাতে উত্তর দিবি, এরকম যে লালার পিএইচটা দিয়ে তুই অম্লীয় নিবি না ক্ষারীয় নিবি, তোদের প্রশ্ন করলাম তোদেরকে একদম, যে লালার পিএইচ কি অম্লীয় না ক্ষারীয়, কি হবে অ্যান্সার? ওইভাবে অ্যান্সার করলে কিন্তু অ্যান্সার করতে হবে কিন্তু অম্লীয়, অ্যাসিডিক। কিন্তু তুই কিন্তু এখানে একটা প্রস্তুতি করতে পারবি যে দাঁতের লালার পিএইচ যদি অ্যাসিডই হয়, অ্যাসিডই যদি হয়, তাহলে তো আমার দাঁত থাকবে না, কারণ আমরা জানি যে অ্যাসিড, এই অ্যাসিড কিন্তু এনামেলকে নষ্ট করে দেয়, যেটাকে আমরা বলি ডেন্টাল ক্যারিজ, দাঁতের ক্ষয়। আমরা তো বুঝছিস? সো দাঁতের পিএইচ কি, তার মানে কি, যেহেতু লালার ক্ষয় করে, মানে সরি, মানে তোর হচ্ছে লালার পিএইচ কি করতে পারে, দাঁতের ক্ষয় করে। এই কারণে কি হয়, এই পিএইচটাই কি করতে হবে, সবসময় বাড়ায় রাখতে হবে না, রাখতে হবে, কিন্তু আবার কিন্তু ক্ষারীয় করা যাবে না। সো এই জন্য কি হয়, এখানে একটা দুর্বল বাফার কাজ করে, যেটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। কি বাফার? বাইকার্বনেট বাফার। তাহলে আমি যদি প্রশ্ন করি যে বলতো লালাতে কোন বাফার কাজ করে, কি হবে অ্যান্সার? বাইকার্বনেট বাফার। এই বাইকার্বনেট বাফার লালাতে কাজ করতেছে, এর ফলে দাঁতের কোনটা রক্ষা পায়? এনামেলটা রক্ষা পায়। তারপরে তোমার বলি ভাইয়া বাফার হওয়ার পরেও পিএইচ কতটুকু, সেটা দিন শেষে কিন্তু অ্যাসিডিক হতে হবে, এন্ড দ্যাট ইজ আপ টু সর্বোচ্চ 6.9, ওকে, মানে 6.9। সো ইন আ সেন্স যদি আমি তোর প্রশ্ন করি লালার পিএইচ কত, তাহলে অ্যান্সার করতে হয় কি 6.9। তোরা এটা যদি গুগল সার্চ করিস দেখবি এটা একটা রেঞ্জ দেওয়া আছে, 6.2 to 6.9, 6.5 to 6.9, অথবা 6.6 to 6.9 ইউজুয়ালি এটা দেওয়া থাকে। তো আসলে যখন 6.6 এর নিচে নেমে যায় তখন ডেন্টাল ক্যারিজ হওয়া শুরু হতে পারে, এন্ড দ্যাট ইজ তখন বাইকার্বনেট সিক্রেশন হয়, হওয়ার পরে দাঁতের পিএইচটা প্রশমিত করে, মিটিগেট করে। বুঝতে পারছিস? সো এটা তোর মাথায় রাখতে হবে ডেন্টাল ক্যারিজ থেকে। এখন আমরা যে দাঁত পার্ট, ডেন্টাল পার্টটা পড়তেছি, খেয়াল কর, দাঁতের যে অংশটা পড়তেছি, দাঁত, তাই তো? এখন আমরা প্রশ্ন করলি ভাইয়া টিথ এটা কয় ধরনের, তো আজমল স্যার খেয়াল করে দেখলো আমাদের যে দাঁতগুলো থাকে, যেমন আই ফর ইনসিসর, হ্যাঁ, ইনসিসর, মানে দেখ আমাদের সামনের যে দুটো দাঁতগুলো থাকে না, হ্যাঁ, এগুলো দিয়ে কি করতে পারে স্যার বলতেছে, এগুলো দিয়ে কাটতে পারি, সেজন্য স্যার এটার নাম দিছে, এটার নাম হলো কর্তন। কি নাম দিছে? কর্তন। তারপরে ক্যানাইন, মানে যে রাক্ষসের মতো দেখতে, তাই না, দুই সাইডে যে ক্যানাইন দাঁত, হ্যাঁ, তো এটা দিয়ে ধর তুই কোনো সুতাটা কাটতেছিস, মাথাতে কাটি না আমরা এখান দিয়ে, তাহলে সেদন, এই জন্য এটাকে বলতেছে সেদন দাঁত, এই বাংলা নাম দিছে আর কি, কর্তন দাঁত, সেদন দাঁত। দেন প্রিমোলার, প্রিমোলার মানে কি জানিস? প্রিমোলার মানে হচ্ছে যেটা মাড়ির আগে, তো এইটাকে বলা হচ্ছে অগ্রপেশন। কি বলে?
পেশম। আর যখন লাস্টে চলে যাবো সেটা হচ্ছে মোলার। এই মোলাটাকে বলা হচ্ছে পেশম দাঁত, মানে যেটা দিয়ে ধরো আমরা খাদ্যবস্তুকে একদম চিপ মানে ইয়া করে ফেলি, একদম মনে করো ভর্তা বানাই ফেলি, বুঝতে পারছিস? এই পেশম দাঁত, এই পেশম দাঁতটা বড়দের যখন হয়, সবগুলো যখন উঠা শুরু করে, তখন আমরা এটাকে বলি আক্কেল দাঁত। কি বলি? আক্কেল দাঁত। এটা আমি লিখতাম না, কিন্তু আজমল স্যার হুদাই এটা কেন লিখছে আমি জানি না। এইরকম এগুলো আসলে টেক্সট বুকে মানায় না এই ধরনের ওয়ার্ড। তারপর কিন্তু ছাত্রদের আক্কেল দাঁতের কথা লিখছেন। হ্যাঁ, এটা টেক্সট বুকের সাথে যায় না, এটা বই মানে তোর পেপারে মানায় বা গল্পটা মানায়। টেক্সট বুকে এই ধরনের ওয়ার্ড অ্যাকচুয়ালি মানায় না, আমি জানি না কেন স্যার ইউজ করছেন। এনিওয়েজ, লালা খারিও হয় না, লালা অম্লি হইতে হবে। কারণ আমাদের মুখে তোর যে খাদ্য বস্তু পরিপাক হবে, আমি তো বলছিলাম তোদেরকে যে পরিপাক যখন হইতে হবে তখন কিন্তু পিএইচ মেনটেন করতে হবে। পিএইচ মেনটেন না করলে কিন্তু এনজাইম কাজ করবে না, বুঝতে পারছিস? এনজাইম কাজ করে কিন্তু নির্দিষ্ট পিএইচে। হ্যাঁ, এনজাইম পিএইচ আপ ডাউন হলে কিন্তু এনজাইমগুলো কাজ করে না। এখন এই দাঁতের সঙ্গে পরীক্ষাতে প্রায় আসে। দেখ যে কিরকম, যখন বাচ্চাদের দাঁত হয় ধর, সেটাকে আমরা বলি হচ্ছে দুধ দাঁত। কি বলবো? দুধ দাঁত। আবার যখন বড়দের হয়ে যাবে তখন আমরা এটাকে বলি হলো পার্মানেন্ট টিথ। তোর বই এই ওয়ার্ডটাই লিখছে, পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। হ্যাঁ, স্থায়ী দাঁত। তো আমরা দুধ দাঁতের সংখ্যা দেখবো হচ্ছে কয়টা? 20টা। কয়টা? 20টা। আর স্থায়ী দাঁতের সংখ্যা দেখবো হচ্ছে 32টা। কয়টা? 32টা। তাহলে দুধ দাঁত আমরা দেখবো হচ্ছে কয়টা আছে? 20টা। আর স্থায়ী দাঁত এটা কয়টা আছে? 32টা। ঠিক আছে, চল আমরা একটু দেখি এই কিভাবে হইতে পারে। সো দাঁতের যখন আমরা দেখবো, দাঁত দেখার নিয়ম হচ্ছে, এটার পড়াশোনার সিস্টেমটা হচ্ছে, আমরা এখানে একটা বক্স করবো। দেখ এরকম, হ্যাঁ, এই বক্সের ভিতরে দেখ, এটা হচ্ছে আমার উপরের চোয়াল। এই যে উপরের চোয়াল, এটা নিচের চোয়াল। উপরের চোয়ালের এক সাইড, উপরের চোয়ালের আর এক সাইড, নিচের চোয়ালের এক সাইড, নিচের চোয়ালের আর এক সাইড। তো সাধারণত আমরা যখন দাঁত গুনি, আমরা যে কোনো এক কোয়াড্রেন্ট, যে কোনো এক চার কোণাটা গুনি। ধরো এটা গুনলাম, তাহলে এখানে আমরা দেখবো এখানে 4 ধরনের দাঁত থাকবে। আইসিপিএম, এই কথাটা মনে রাখবে, আইসিপিএম। হ্যাঁ, এটা সবসময় মুখস্থ রাখবে। তাহলে যেমন আমি ধরো আইসিপিএম বললাম, তাহলে দেখ আমার এই সাইডে যে আইসিপিএম যেমন থাকবে, এই সাইডে তো তাই থাকবে। এই জন্য এটাকে আমরা ইনটু 2 দিব। দেখ খেয়াল কর, ইনটু 2। আমার উপরে যেমন থাকবে নিচেও তো তেমন থাকবে। সো আইসিপিএম এগেইন ইনটু 2। এখন ব্যাপারটা কি, তাকে আমার দিকে মনে রাখার সিস্টেম হচ্ছে এরকম: 2 123, 2 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, আবার 2 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, মানে 2 123। কেউ কেউ বলে 21 23, মনে রাখতে পারে, সমস্যা নাই। এখন দেখ আমি যদি দাঁত হিসাব করি, খেয়াল কর, 2 এর আগে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 2 16। তাহলে উপরে 16টা, নিচে 16টা। এইটাকে বলা হচ্ছে স্থায়ী দাঁত। কি বলে? স্থায়ী দাঁত। এই যে উপরে 16টা, নিচে 16টা, মোট 32টা দাঁত, এটাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী দাঁত। কি বলবো? স্থায়ী দাঁত। মনে থাকবে, এটা কি বলবো? স্থায়ী দাঁত। মানে আমরা যদি বাচ্চাদের দিকে তাকাই, দেখ দুধ দাঁতের দিকে তাকাই, দুধ দাঁতের দিকেও ঠিক একই ভাবে আইসিপিএম, আইসিপিএম। এবার শোন, সাধারণত আলোচনার আগেই বলে দিই, বাচ্চাদের, আমি আবার বলতেছি, বাচ্চাদের প্রিমোলার থাকে না। বাচ্চাদের প্রিমোলার থাকে না। তুই যদি এখন প্রশ্ন আমার বলিস যে ভাইয়া থাকেই না, যখন তাহলে লিখলেন কেন, বাদ দিয়ে দিতে পারতেন। এক্স্যাক্টলি তাই। এই জন্য অ্যাডমিশন টেস্টে এই পিটা থাকেই না, আমাদের বুঝছিস না? এই জন্য এটাকে আমরা বলি আইসিএম। ওকে, এখন আর একটা ব্যাপার কি মনে রাখবি, বাচ্চাদের মোলার কম থাকে। সো এই জন্য এর সংখ্যা হবে কি 2 1। মোলার ছিল বড়দের 3টা, তাহলে এখানে কত হবে? 2টা, একটা কম থাকে। আবার তাই 2 1 2 212। সো 2 1 2 3 2 1 2। আমার কথা বুঝছিস না? 2 1 2 3 2 1 2। হ্যাঁ, এভাবে। সো এখন যদি আমি দেখি, তাহলে দেখবো, দেখ 2 এর আগে 3 3 3 আর 2 5 ইনটু 2। তার মানে বাচ্চাদের উপরে দাঁত 10টা, নিচে দাঁত 10টা, মানে দুধ দাঁত কয়টা? 20টা। এইটা পরীক্ষাতে তোদের প্রায় আসে, ডেন্টাল সংকেত তোদের পরীক্ষাতে রিটেন থাকে। সো তখন এটা তোর পারবি, আমার ধর আর বাকি তুই তো বানাই লিখবি। সো দুধ দাঁতের সংখ্যা কয়টা? 20টা। এখন তোর পরীক্ষাতে তোদের যে প্রশ্ন হয়, আমি কয়বার দেখলাম প্রশ্ন যে ক্লাস 3 এর একটা বাচ্চার দাঁত বন্ধ সংকেত কি হবে, এরকম। অথবা 8 বছর বয়সী একটা শিশুর ডেন্টাল ফর্মুলা মানে দন্ত সংকেত কি হতে পারে। ঠিক আছে, এইভাবে প্রশ্ন থাকে। আমি দেখলাম, একজন দেখাইছে আমার সাথে। সো এইভাবে আমার ধারণা এটা তো তোদের এখন ভুল হওয়ার কথা না। ওকে, তো এরপরে আমরা দাঁতের অংশটা পড়লাম। তোদের বই দাঁতের টুকটাক কিছু বর্ণনা দেওয়া আছে, রিডিং করবি, ওগুলো তেমন খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, গ্রন্থি তো আমরা গ্রন্থির জায়গায় পড়ে ফেলবো। আমরা দাঁত যে পড়তেছিলাম, এই দাঁতের পড়া থেকে একটু বলে নি। আচ্ছা, গ্রন্থি কথাটা বলে ফেলি, যেহেতু দাঁতের ভিতরে আমরা মুখের ভিতরে আছি। সো গ্রন্থি মুখের ভিতরে লাস্ট পার্ট, গ্ল্যান্স। আমরা মুখে কি কি পাইলাম? তাহলে প্রথম শুরু করছিলাম কি দিয়ে? তালু দিয়ে। তালুর পরে কি পড়লাম? জিহ্বা। জিহ্বার পরে কি পড়লাম? হ্যাঁ, দাঁত পড়লাম। আর লাস্টে কি আছে?
গ্রন্থি। সো মুখে যারা যে গ্রন্থিটা আছে তাদেরকে বলা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। কি বলে? স্যালাইভারি গ্ল্যান্ড। তো দেখ তুই হয়তো ভাবিস যে স্যালাইভারি গ্ল্যান্ডস গুলোর হয়তো তেমন কোনো ভূমিকা নাই, কিন্তু সারাদিনে তোর এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে প্রায় 1.5 লিটার স্যালাইভা আসে। চারটেখানি কথা না, 1.5 লিটার স্যালাইভা থুতু তৈরি করে তোর এই গ্রন্থিগুলা। হ্যাঁ, এখন আজমল স্যার তো যখন মাপছে, স্যার একদিন মেপে দেখে স্যারের তৈরি হয়েছে 1.2 লিটার, পরের দিন স্যার আবার থুতু মাপছে, দেখে তৈরি হয়েছে 1.5 লিটার। সো স্যার এই জন্য রেঞ্জ করে দিছে যে 1200 ml থেকে 1500 ml পর্যন্ত থুতু তৈরি করতে পারে বা লালা তৈরি করতে পারে তোর স্যালাইভারি গ্ল্যান্ড গুলা। শোন, এই যে স্যালাইভারি গ্ল্যান্ড গুলা, এই স্যালাইভারি গ্ল্যান্ড আছে তিনটা। কয়টা? তিনটা। একটু ভালো করে শোন। প্রথম যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে যেটা থাকে হচ্ছে কানের নিচে, জন্য নাম হচ্ছে প্যারোটিড। কি নাম? প্যারোটিড। প্যারোটিড মানে হচ্ছে কান, মানে কানের নিচে, জন্য নাম হচ্ছে প্যারোটিড, মানে নিয়ার দা ইয়ার। হ্যাঁ, কানের নিচে প্যারোটিড। প্যারোটিডকে বলা হয় হচ্ছে এটা হলো প্রধান লালা গ্রন্থি। কি বলে? প্রধান লালা গ্রন্থি। হ্যাঁ, সো এটা খুব গুরুত্বপূর্ণ প্যারোটিড। নাম্বার 2 সেকেন্ড যদি আসি, একটা থাকে হচ্ছে আমাদের তোর চলের নিচে, এই জন্য এটা বলা হলো সাব ম্যান্ডিবুলার। কি বলে? সাব ম্যান্ডিবুলার। আর একটা থাকে হচ্ছে জিহ্বার নিচে, তাই কি বলে? সাব লিঙ্গুয়াল। সাব লিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে। সাব ম্যাক্সিলারি এখানে আমাদের নাই, যেটা 90 তোরা টুকটাক পড়ছিস হয়তো, বাট ফরগেট অ্যাবাউট দ্যাট থিং। সো প্যারোটিড, সাব ম্যান্ডিবুলার এন্ড সাব লিঙ্গুয়াল। এখন শোন, এই যে প্যারোটিডের ব্যাপারে তো তোরা জানিস, এই লালা গ্রন্থিতে মাঝে মাঝে কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, মাম্পস বলে, তাই না? শুনছিস তো? এনিওয়েজ, সো প্যারোটিড মোটামুটি সবাই ওই কারণে চেনে। এই প্যারোটিড যে তোর লালা গ্রন্থি তৈরি করতেছে, তো তুই জানতে চাইলি ভাই আসলে কি দিয়ে তৈরি হয়, আমি এটা দেখতে চাই, একটু কাটে দেখান। সো আমরা কি করলাম, তো লালা গ্রন্থিটা কাটে ফেললাম। তো কাটার পর আমরা একটা বায়োপসি করলাম, ধরে নিলাম। তো দেখলাম এখানে 2 ধরনের কোষ আছে। কয় ধরনের কোষ? 2 ধরনের কোষ আছে, খেয়াল কর। সো এখানে যে 2 ধরনের কোষ আছে, এই কোষ, ধর এই কোষটাতে দেখলাম, এই কোষটা যে কোষ, মানে যে কোষটা পাইলাম, আর এখানে আরেক ধরনের, আগে এটাতে যাই, এই কোষ থেকে দেখলাম যে এই কোষটার নাম হচ্ছে সেরাস কোষ। কি কোষ? সেরাস কোষ। এবং এই সেরাস কোষ থেকে যে ক্ষরণটা হয় সেইটাকে বলা হচ্ছে এনজাইম। কি বলে? এনজাইম। আমার সাথে সাথে বল, সেরাস কোষ থেকে কি বের হয়? এনজাইম বের হয়। ঠিক আছে, সেরাস কোষ থেকে কি বের হয়? এনজাইম বের হয়। এখন তুই প্রশ্ন করতেছিস, ওকে, যেহেতু এনজাইম বের হয়, এনজাইমের কাজ হচ্ছে পরিপাক করা, রাইট? সো পরিপাক মানে কি? তাকে আমার বোর্ডের দিকে, তারপরে বইয়ের দিকে তাকাইস। সো তুই জানিস খাবার তো আছে 3 ধরনের, শর্করা, আমিষ আর কি চর্বি। তো তুই প্রশ্ন করলি যে ভাইয়া আপনি তো বললেন 3 ধরনের, তাহলে এই এনজাইম কি সবাইকে পরিপাক করতে পারে? আমরা নিশ্চিত করব, লালাতে কোনো চর্বি পরিপাককারী এনজাইম নাই, মানে নাই। লালাতে কোনো আমিষ পরিপাককারী এনজাইম, এগেন কোনো পরিপাককারী নাই। লালাতে, আমার কথা বুঝতে হবে কিন্তু, আবার লালাতে শর্করা পরিপাককারী এনজাইম আছে, কিন্তু কোন শর্করা জানিস? অনলি সিদ্ধ শর্করা, মানে বয়েলড স্টার্চ। সো এইটাই, এই জন্য পরীক্ষাতে অ্যাডমিশনটা তো একটু কঠিন আসে। সো এটাই পরীক্ষাতে আসে বয়েলড স্টার্চ, মানে যেটা সিদ্ধ শর্করা। যেমন ধরো একটা আলুর টুকরা দিলাম, ওটা মুখে পরিপাক হবে না, ওটাই সিদ্ধ করে দিলাম, ওটা পরিপাক হবে। আবার দেখ মজার একটা ব্যাপার কি, লালাতে মুখে কোনো খাবার পরিপাক হয় না। তাই বললি ভাই এই যে বললেন হয় না, এখানে এনজাইম মিশ্রিত হয়, কিন্তু মুখে এই পরিপাকটা হয় না। তাহলে এটা কোথায় হয়? যখন পাকস্থলীতে যায় তখন হয়। তাহলে লালার পরিপাকের এনজাইম আছে, কথা সত্য, কিন্তু সেই পরিপাকটা কিন্তু মুখে, এই কথাটা কিন্তু খুব সেনসিটিভ একটা লাইন। তোর কাছে হয়তো এটা খুব একটা লেমন লাইন মনে হতে পারে, বাট স্যারদের কাছে কিন্তু এটা খুব একটা সেনসিটিভ লাইন। সেই ব্যাপারে কিন্তু তোর কেয়ারফুল থাকতে হবে। আমার কথা বুঝছিস? সো মুখে কিন্তু এই পরিপাকটা হয় না। এই পরিপাকটা কোথায় হয়? পাকস্থলীতে যাওয়ার পরে। তাহলে লালাতে এনজাইম আছে, কথা সত্য, কিন্তু মুখে কিন্তু পরিপাক হয় না। পরিপাকটা হয় হচ্ছে পাকস্থলীতে যাওয়ার পরে। হ্যাঁ, মানে অম্লীয় মাধ্যমে যে পরিপাকটা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে কোনটা সেটা? ভয় পাইস না তোরা অনেকে ঝিমাই যাচ্ছিস যে এত বড় অধ্যায়, ওরি ধর কিছু নাই। আমি এই অধ্যায়টা যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ, এই অধ্যায় লাগলে ভাগে ভাগে পড়াবো, বুঝতে পারছিস? তো সময় আছে তো, লাগে আমরা ভিডিও দিব, তো তোরা দেখে নিস, কিন্তু মানে একদম তালে গলে শেষ করবো না, এটা ভালো হবে না, যেহেতু এটা একটা লাইফ টাইম লেসন, মানে এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট। সো সিদ্ধ শর্করা, তাহলে দেখ এই সিদ্ধ শর্করার উপরে তুই এখন প্রশ্ন করলি ভাইয়া চল একটু দেখতে চাই যে আসলে সিদ্ধ শর্করার উপর কিভাবে কাজ করে। তো যখন সিদ্ধ শর্করার উপরে যাব, যেহেতু খেয়াল কর, যেহেতু এটা স্যালাইভা থেকে আসে, স্যালাইভারি বলবো এই জন্য, আর যেহেতু এটা শর্করার উপরে কাজ করে, শর্করার উপর যে এনজাইম গুলো কাজ করে তাদেরকে বলা হচ্ছে অ্যামাইলেজ। কি বলে? অ্যামাইলেজ। যেমন ধর প্রোটিনের উপর কাজ করে তাকে বলে প্রোটিয়েজ, যেমন ধর লিপিডের উপর কাজ করবে তাকে বলে লাইপেজ। ওকে, হ্যাঁ লাইপেজ, হ্যাঁ সেটা লাইপোলাইট, সেটা পরে।
তো স্যালাইভারি অ্যামাইলেজ, এখন এই স্যালাইভারি অ্যামাইলেজকে আমি ছোটবেলায় পড়তাম এইভাবে, তোরাও তাই পড়বি। এর নাম হচ্ছে এমটি। কি নাম? এমটি। শোন, আগে লিখিস না কিন্তু। এই যে এমটি আমি বলছি না, এইটা আমরা যে স্যারের কাছ থেকে শিখছি আর কি, যে ভাইয়াদের কাছ থেকে শিখছি, এটা হচ্ছে রং লার্নিং, মানে এটা হলো ভুল শেখা। কেন ভুল শেখা? তোর এই সামান্য এমটি তোর লাইফে অনেক কিছু ভুল করে দেয়, যেমন আমারও ভুল হয়েছে। তো আমি এটাকে বলি কি, সবাই এটাকে এমটি বলে কেন, এমটি মনে রাখতে সহজ হয়, কিন্তু কি কখনো কখনো সোজা রাস্তাতে না যায় বেঁকা রাস্তাতে যাইতে হয়, যদি ওখানে তো স্বার্থ থাকে। বুঝতে পারছিস? সো রেদার তুই এটাকে এমটি না বলে, এটা আমি কেন বললাম, যেহেতু আমি যে বললাম আমি এমটি শিখছি, তোরাও তাই শিখবি, আমি জানি তোরা এটাই শিখিস, এমটি বলে। বাট এটাকে এমটি না বলে আজকে থেকে বলবি টিএম। কি বলবি? টিএম। কেন জানিস? এখন যদি আমি তোরা টিএম বলি, আগে এমটি বলছিলাম একই তো জিনিস, কিন্তু এখন যদি আমি তোর টিএম বলি, সে এখন তোর মাথায় ঢুকবে আগে কাজ করে টি, পরে কাজ করে এম। কিন্তু যদি আমি এমটি বলতাম, তাহলে তোর মনে হতো আগে কাজ করে এম, পরে হতো টি। অথবা যদি আমি প্রশ্ন করতাম আগে কোনটা কাজ করে, তাহলে তুই হয়তো কনফিউজ থাকতি, হয়তো আন্দাজে দিতি, হয়তো আন্দাজে হইতো অথবা নাও হইতো। কিন্তু এখন যদি তোর এইভাবে বলছো, তোর দ্বারা আর কোনোদিন ভুল হবে না। ওটা বুঝছিস না? তাহলে আগে কোনটা কাজ করে? টায়ালিন কাজ করে। ঠিক আছে? টায়ালিন যদি আগে কাজ করে, আগে কাজ করতে হয়, মনে রাখবি টায়ালিন যদি কারোর উপর কাজ না করতে পারে, তাহলে সেখানে আসলে ওই এম যে আর লাভ নাই। হ্যাঁ, তো কিরকম, যেমন তুই যদি শর্করা নিস, খেয়াল কর, তুই যদি কোনো শর্করা খাবার নিস, তোর মুখে সিদ্ধ শর্করা গেল, তো সাধারণত আমরা তো অনেক কি বলা হয়, আমরা তো মনে করি অনেক কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে পারি বা জটিল শর্করা নিতে পারি। সো তুই যখন কোনো জটিল শর্করাকে নিস, খেয়াল কর, তুই যখন কোনো জটিল শর্করাকে খাবি, তো আমি বলছিলাম দিন শেষে তোর উদ্দেশ্য হচ্ছে মনোমার করা, মনে পড়ে? হ্যাঁ, কিন্তু টায়ালিন যখন কাজ করে, খেয়াল কর, টায়ালিন যখন কাজ করে, টায়ালিন যখন কাজ করে, তখন কিন্তু কোনো মনোমার তৈরি করতে সে পারে না 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 না। আমি কিন্তু আবার বলতেছি, তার মানে টায়ালিন কাউকে শোষণ অবস্থায় আনতে পারে না। তাহলে সে কি করে, যে পারলো না, সে তৈরি করে হচ্ছে ডাইমার। সে কি করে? ডাইমার মানে কি? ডাইমার মানে শর্করা। ডাইমার তো একটাই নাম, কি? মল্টোজ। বল, আরো অনেকগুলো নাম আছে, বাট তোদের জন্য মল্টোজ। আরো আছে, সুক্রোজ তো ডাইমার। সো এ তৈরি করে হচ্ছে মল্টোজ। কি তৈরি করে? মল্টোজ। হ্যাঁ, এখন আমি যখন মল্টোজ পাইলাম, এই মল্টোজের উপর তখন কাজ করবে, মল্টোজের উপর তখন কাজ করবে হচ্ছে মল্টেজ। কে কাজ করবে? মল্টেজ, যেটাকে আমি বলছিলাম যে টিএম, মনে পড়ে? প্রথমে টি, তারপরে এম, মনে পড়ে? সো মল্টেজ। আর শোন, একটা কথা সারা জীবন শিখে রাখবি, মল্টোজ, তোরা মল্ট বেভারেজের নাম শুনছিস? মল্ট বেভারেজ শুনছিস না? এই যে ব্রেভার পাওয়া যায়, আরো অনেক কিছু আছে তো, তাই না? মল্ট, হ্যাঁ, কার্বোনেটেড বেভারেজ মানে যেখানে তোর গ্যাস থাকে, যে খুললে যে শব্দটা হয়, এটা কার্বোনেটেড বেভারেজ। আর মল্ট বেভারেজ তোরা শুনিস না? এটা কেমন কথা হইলো? মল্ট বেভারেজ মানে যেটা মল্ট থেকে তৈরি হয়। কেন তো মল্ট থেকে তৈরি হয় জানিস? সাধারণত বেভারেজ গুলো যখন তৈরি করে এরকম, মানে মদ শিল্পে দেখা যায় যাদের ভিতরে গ্লুকোজ বেশি, সেখান থেকে মদ তৈরি করাটা সহজ, বা ওইটা হলো মানে কোয়ালিটি ফুল মদ তৈরি হয়। তো মল্ট কেন বেছে নেয়? মল্ট বাঁচার একটাই কারণ, মল্টের ভিতরে এটা যদি ডাইস্যাকারাইড মানে এখানে কয়টা মনোমার থাকবে? দুইটা মনোমার। এই দুইটা মনোমারই হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এটা যদি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হইতো, গ্যালাক্টোজ থেকে তো মদ হয় না, তাহলে গ্যালাক্টোজ পার্টটা কি? ওয়াস্টেজ হইতো। বুঝছিস না? আমরা তো বুঝতে পারছি। ধর গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হলো, যেমন চিনি। তুই বলতে পারবি ভাই মল্ট বেভারেজ কেন? চিনি তো ভালো, এখান থেকে আপনি মদ বানান, কিন্তু কেন? কারণ চিনি যে সুক্রোজ ভাঙলে তুমি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজ থেকে তো মদ হবে না। সো এই পাঁচটা তো ওয়াস্টেজ। বুঝছিস? এই জন্য মল্ট বেভারেজ। সো মল্টোজ থেকে কি? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। হ্যাঁ, সো গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সো এনিওয়েজ, তাহলে আমি যদি বলি শর্করা পরিপাক, জটিল শর্করা থেকে টায়ালিনের প্রভাবে জটিল শর্করা দিন শেষে কি হবে? এটা তৈরি হবে হচ্ছে মল্টোজ। দেন মল্টোজের উপর কি কাজ করবে? মল্টেজ কাজ করবে। মল্টেজ কি করবে? গ্লুকোজ, দুই অনু গ্লুকোজ অথবা সরাসরি গ্লুকোজ। ওকে, ফাইন। তাহলে এইভাবে মল্টোজ কাজ করবে। আচ্ছা, এখন আমাদের দাঁত থেকে আমরা এই পার্টটা দেখলাম। চল আমরা চলে যাচ্ছে পাকস্থলীতে। হ্যাঁ, আমরা উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। হয়তো আমরা আজকে লিভার দিয়ে শেষ করবো আর কি। হ্যাঁ, ওকে। সো এবার আমরা যাবো হচ্ছে, এটার পরে যাবো হচ্ছে অন্ননালীতে। খেয়াল কর, অন্ননালীতে দুই একটা লাইন আছে, আমি বলে দিই। অন্ননালী তোদের রিটেনে আসবে না, তোদের এমসিকিউ তোদের লেভেলে আসবে না, কারণ অন্ননালী তোদের বই বর্ণনা নাই। এটা অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছে, দেখে বলে নিলাম। এই অন্ননালীকে ইংলিশে বলা হচ্ছে ইসোফেগাস। কি বলে? ইসোফেগাস। খেয়াল কর, ইসোফেগাসের সামনে একটা ও থাকে, তুই ওটা লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। ইসোফেগাস এরকম আর কি। হ্যাঁ, ইসোফেগাস। সো ও ইসোফেগাস অথবা শুধু ইসোফেগাস, তুই যেটা বলিস সমস্যা নাই। তো এই অন্ননালীটা সমস্যা কি, যারা বাংলাতে আছিস তাদের প্রবলেম হয় মাঝে মাঝে, কারণ অন্ননালী মাঝে মাঝে পরীক্ষাতে নাম আসে শুধু খাদ্যনালী। হ্যাঁ, এরকম দিতে পারে। হ্যাঁ,
অন্ননালী, যাকে আরেক নাম দিছিল খাদ্যনালী। হ্যাঁ, এরকম দিতে পারে। সো তখন অনেকে কনফিউজ হয়ে যায়, পুরোটাই তো খাদ্যনালী, সো ওইটাকে আমি জানি না এরকম বাংলা কেন পরীক্ষাতে মানে দিছে একবার। তো এটার দৈর্ঘ্য কত বলছিলাম? 25 সেন্টিমিটার। এখান থেকে লার্নিং কি? তুই বলতে পারি ভাই আপনি কেন যাচ্ছেন? যাচ্ছি হচ্ছে অন্ননালী থাকে হচ্ছে তোর বুকে। কোথায় থাকে? বুকে। অর্থাৎ যখন সে তোর পেটে চলে যায় তখন কিন্তু একটা পেশিকে, একটা মাসেলকে ভেদ করে তাকে ঢুকতে হয়। এই মাসেলটার নাম হচ্ছে ডায়াফ্রাম। কি নাম? ডায়াফ্রাম। তাহলে তুই বুঝতে পারতেছিস তোর পাকস্থলী এবং অন্ননালীকে ভাগ করে কোন পেশি? ডায়াফ্রাম। ডায়াফ্রাম নামের একটা ঐচ্ছিক পেশি। এক্সিলেন্ট। ডায়াফ্রাম নামের একটা ঐচ্ছিক পেশি। সো এটা হলো একটা ঐচ্ছিক পেশি যেটা আমরা ইচ্ছা মতো করতে পারি। হ্যাঁ, আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি। ঐচ্ছিক পেশি। হ্যাঁ, নোরাপাতি না? বলছিলাম মনে হয় একবার। আচ্ছা, সো ডায়াফ্রাম। আচ্ছা, এবার আয় তোর পাকস্থলী, স্টোমাক। স্টোমাক তো দেখবো বহুত আলোচনা, মানে কি বলবো, মানে হিউজ লেখা, হিউজ। মোটামুটি তোদেরকে ডাক্তার স্যার গ্যাস্ট্রেন্টোলজিস্ট বানাই দিচ্ছে স্টোমাক আলোচনা করে, এত বেশি লেখা। আচ্ছা, সো স্টোমাক মানে পাকস্থলী। ওকে, সো স্টোমাক পার্টটা বা পাকস্থলী থেকে আমাদের এখান থেকে যেটা শিখতে হবে, যখন আমরা স্টোমাকে যাব, যে আমাদের যে স্টোমাকটা থাকে, ধর এটা স্টোমাক, ধর। আচ্ছা, এটার নাম কি বলছিলাম? অন্ননালী না? তো তোর বুকে তো অন্ননালীর সামনে কি আছে? হার্ট, ঠিক কিনা? হার্ট না? হার্টকে আমরা কি বলি? কার্ডিয়াক বলি না? এই জন্য স্টোমাকের এই পার্টটা যদি হার্টের কাছাকাছি থাকে, এই পার্টটার নাম হচ্ছে কার্ডিয়া। কি নাম? কার্ডিয়া। আসলে এর অন্য নাম দেয়া যাইতো, কিন্তু দেয় নাই। যে বানাইছে এটাকে, সে হার্টের কাছাকাছি দেখে এটাকে কার্ডিয়া বলছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে একটা দরজা থাকে। হ্যাঁ, যে দরজা থাকে এখানে, এই দরজাটাকে বলে কার্ডিয়াক স্ফিংক্টার। কি বলে? কার্ডিয়াক স্ফিংক্টার। দেখ, এই দরজা যদি না থাকতো তাহলে এই পথ দিয়ে কিন্তু সব অ্যাসিড চলে আসতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? চলে এসে কি উপরে যেত। তো অ্যাসিড কি টক লাগে না? তো অনেকের কিন্তু এটা চলে আসে। দরজাটাতে ভালো কাজ করে না, তাদের কি লাগে? বারবার টক টক ঢেকুর আসে, টক টক ঢেকুর আসে, টক টক ঢেকুর আসে। বুঝতে পারছিস? কেন? বুঝতে তার অ্যাসিডিটি হচ্ছে। হ্যাঁ, যে দরজাটা কাজ করতেছে না, এই জন্য এই রুগীদের আমরা একটু উঁচু হয়ে শুইতে বলি। ধর ওই রুগীর এমনি টক টক ঢেকুর আসে, আমি চিত হয়ে শুই, তাদের সব তো আপ ডাউন হবে। বুঝতে পারছিস না? এই জন্য বলে পিঠে নিচে দুইটা বালিশ দিয়ে শুইতে, যাতে অ্যাসিড না। আবার খেয়ে বলি না ঘুমাইতে, কারণ খাওয়ার সাথে সাথে অ্যাসিড মিশ্রণ হবে। শুধু শুয়ে পড়ে তাহলে সব অ্যাসিড মুখে চলে আসবে। বুঝছিস না? সো ইরিটেশন হবে। এনিওয়েজ, আসলে কোকের এরকম কোনো রোল নাই। কোকে বাইকার্বনেট থাকতে পারে, কার্বনেটের ব্যবহার আছে, তো একটুকে বললি। সো কি হয়? HCl কি হয়ে যায়? অটোমেটিক প্রশমিত হয়। ওইখানে একটু রোল আছে, এছাড়া কিন্তু তেমন রোল নাই। আচ্ছা, এবার এই দরজাটা থেকে ক্ষুদ্রান্ত শুরু হয়েছে না? এই জন্য এই দরজাটাকে বলা হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। কি বলে? পাইলোরিক স্ফিংক্টার। আর এই জায়গাটাকে বলা হলো পাইলোরাস। কি বলে? পাইলোরাস। আবার দেখ, এখানে একটা বড় বাঘ দেখছিস না এই সাইডে? ধর আমি হিউম্যান, বাম সাইডে কি একটা বড় বাঘ হলো না? এই বড় বাঘটাকে বলে গ্রেটার কার্ভেচার। কি বলে? গ্রেটার কার্ভেচার মানে বড় বাঘ, কার্ভেচার মানে বাঘ। আর তাহলে এটা কি বলবে? লেজার কার্ভেচার। হ্যাঁ, সো দুইটা বাঘ থাকে, ছোট বাঘ, বড় বাঘ, বড় বাঘ, ছোট বাঘ, ছোট বাঘ, বড় বাঘ। সো দুই ধরনের বাঘ থাকতে পারে। সো এটা হলো স্টোমাকের একটা লাইন। এখন তোমার প্রশ্ন করলি, ভাইয়া এইখান থেকে একটু বায়োপসি করবো, এখানে একটু কাটেন, দেখি না যে কি থাকে পাকস্থলী মাংস। ও, আমি যে পাকস্থলীটা আঁকছিলাম, বলছিলাম পাকস্থলী আজমল স্যারের বইয়ে কত সেন্টিমিটার লেখা? 30 সেন্টিমিটার লেখা। আগের বই যেটা 25 ছিল। সো তোরা যদি অ্যাডমিশন টেস্টের অ্যানসারে 25 পেয়ে থাকিস, ওটা ওয়ার্ড হওয়ার কিছু নাই, আগে তাই ছিল। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে পাকস্থলী যে কাটলাম, ওই যে তোরা বলছিলাম একটু কাটবো। তো কাটার পরে তুই দেখলি কি পাকস্থলীতে 1 2 3, তাহলে তুই যখন কাটছিস, দেখ কাটার পরে দেখলি তুই পাকস্থলীতে পেশি স্তর আছে, সেখানে কয় ধরনের পেশি স্তর থাকে? 3 ধরনের পেশি স্তর থাকতে পারে। 3 ধরনের পেশি স্তর, বাইরে কোনটা, মাঝখানে কোনটা, ভিতরে কোনটা, এই ধরনের তোদের বই আপাতত নাই, এখন লাগতেছে না, থাকে পরে আমরা আলোচনা করবো। আছে এটা পরে পড়বো, বাট 3 ধরনের পেশি স্তরে লাগে। আচ্ছা বলতো, এই 3টা পেশি, এই যে পেশিগুলো দেখতে পাচ্ছিস, এই পেশি তুই চাইলে নাড়াইতে পারবি? অথচ দেখ এর আশপাশে যে ডায়াফ্রাম আছে, ওইটা তুই নাড়াইতে পারিস, কিন্তু এটাকে নাড়াইতে পারিস? এই ডায়াফ্রামের যে পেশির যে সংকোচন, এই সংকোচনকে একটু আগে বলছিলাম কি বলে? পেরিস্টালসিস। কি বলে? পেরিস্টালসিস। এবং এই পেরিস্টালসিসটা এত ডেঞ্জারাস, মানে এত পাওয়ারফুল। এই পেরিস্টালসিস এটা এত পাওয়ারফুল যে সে কি করে, সে খাদ্যবস্তুকে, পেরিস্টালসিসটা একটা পেস্ট বানায় ফেলে। পেস্ট, হ্যাঁ, পি ফর পেরিস্টালসিস, পি ফর পেস্ট। হ্যাঁ, যখন ওই খাদ্যবস্তুটা পাকস্থলী ত্যাগ করে তখন ওইটাকে বলে কাইম। কি বলে? কাইম। এখন তুই বলতে পারি, ভাইয়া আমরা মুখ দিয়ে যে খাবারটা খাই, ধরেন ওটাও তো একটা পেস্ট হয়, তাই না? তুই খাবার চাবাইলি, লালা মিশলো, গিললি, ওটাও তো একটা পেস্ট। হ্যাঁ, ওইটাও পেস্ট, কিন্তু ওই পেস্টটাকে বলে, এখানে আমি
রাইট, বোলাস। এখন যদি তোকে আমি বলি বোলাস আর কাইম কি এক, না ডেফিনেটলি না। আমরা যখন খাবার খাই, যখন অনলিতে চলে যায় ওটাকে বলে বোলাস, আর যখন পাকস্থলী খাবার লিভ করে তখন এটাকে বলে কাইম। সো দেয়ার আর লট অফ ডিফারেন্স বিটুইন বোলাস এন্ড কাইম, রাইট? ওকে, সো বোলাস এন্ড কাইম, সো আমরা বুঝতে পারলাম যে বোলাস এন্ড কাইম। এনিওয়েজ, তো আমরা যদি পাকস্থলীর ভিতরে যাই, এটা এই যে আমরা যে পার্টটা বললাম, এই এতক্ষণ বললাম, এটা কিন্তু আসলে যান্ত্রিক পরিপাকের অংশ, মেকানিক্যাল পরিপাক। হ্যাঁ, পাকস্থলীর মেকানিক্যাল পরিপাক। আমরা যদি শুধু কেমিক্যালে আসি, কেমিক্যালে আসি, আচ্ছা বলতো পাকস্থলী থেকে যে রসটা নিঃসৃত হচ্ছে, তো সেই রসটাকে কি বলবে? গ্যাস্ট্রিক জুস। কি বলবে? গ্যাস্ট্রিক জুস। আর পাকস্থলীতে যে যারা গ্যাস্ট্রিক জুস মিশ্রণ করতেছে তাদের কি বলে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, নাকি? এই যে একটু আগে বললাম না, পাকস্থলীতে যে গ্রন্থি থাকে যারা এক কোষী কিন্তু গ্রন্থির মতো কাজ করতে পারে তাদের কি বলে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। একটু আগে বলছিলাম, হ্যাঁ, পাকস্থলীতে কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকে যারা গ্যাস্ট্রিক জুস করণ করতেছে। এনিওয়েজ, কিন্তু এটাও কিন্তু আমি তোদেরকে বলছিলাম, পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো আছে, মুখে হয়তো বা কোনো হরমোনের রোল নাই, কিন্তু পাকস্থলীতে কিন্তু হরমোনের রোল শুরু, মনে পড়ে? এবং সেই হরমোনের নাম কি বলছিলাম? গ্যাস্ট্রিন। এক্সিলেন্ট, গ্যাস্ট্রিন। তার মধ্যে বুঝতেই পারতেছিস এখানে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো থাকে সেটা কার আওতাধীন? গ্যাস্ট্রিনের আওতাধীন। হ্যাঁ, গ্যাস্ট্রিন রিলিজ হইলে তবে এরা ক্ষরণ হবে। হ্যাঁ, এরা আদারওয়াইজ কিন্তু হবে না। সো গ্যাস্ট্রিন এদের কন্ট্রোলার। হ্যাঁ, এদের কন্ট্রোলার, কোঅর্ডিনেটর হচ্ছে গ্যাস্ট্রিন। তো ঠিক আছে, বুঝলাম গ্যাস্ট্রিন। এখন এই গ্যাস্ট্রিক জুস যেটা আমরা পাবো, বেসিক্যালি গ্যাস্ট্রিক জুসের পানি হচ্ছে তোর 99.45%। মাঝে মাঝে এগুলো আসে, ধরুন নিউমেরিক্যালস, এগুলো আসলে আসা উচিত না, বাট জেনে রাখিস 99.45% হচ্ছে গ্যাস্ট্রিক জুসের পানি। হ্যাঁ, মানে এখানে এনজাইম বুঝতে পারতেছিস যে এখানে পানি, ওয়াটার বেসড। হ্যাঁ, এখানে পানির পরিমাণ অনেক বেশি। তা থাক, সমস্যা নাই। আমাকে এই এনজাইম গুলো দিয়ে পরিপাক করতে হবে। কি খাবার পরিপাক করতে হবে? শর্করা। কি কি খাবার পরিপাক করতে হবে? প্রোটিন। কি কি খাবার পরিপাক করতে হবে? লিপিড। এইবার শোন, আয় মজার কথা বলি। পাকস্থলীতে খেয়াল কর, পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না তা বলবো না, রেদার লাইনটা হবে পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোন এনজাইম নাই। নাই মানে কিন্তু নাই, তার মানে গ্যাস্ট্রিক অ্যামাইলেজ বলে কোনো কিছু নাই। তোদের লেভেলে দ্যাট ইজ নাই। আমাদের লেভেলে হয়তো কন্ট্রোভার্সি আছে, থাকতে পারে, না থাকতে পারে, তোদের লেভেলে নাই। সো গ্যাস্ট্রিক অ্যামাইলেজ বলে কিছুই নাই। তার মানে পাকস্থলীতে কি পরিপাককারী এনজাইম নাই? শর্করা পরিপাককারী এনজাইম নাই। এখন তুই তো একজনের খুঁজে পাইলি যে তার পাকস্থলীতে শর্করা পরিপাক হয়েছে, তাহলে এটা পাকস্থলীতে পরিপাক হয়েছে, কিন্তু এটা পাকস্থলী করে নাই। ওই যে লালাতে মিশেছিল ওইটা এসে হয়েছে। বুঝতে পারছিস? তোর ভাষাটা হবে এরকম, তোর পরীক্ষায় তোর রিটেনের খাতায় লেখাটা এমন হবে যেন স্যার বুঝতে পারে যে আসলে তোর ভিতরে রিয়েল লার্নিং আছে। তো তুই বলে দিলি পাকস্থলীতে শর্করা কোনো পরিপাক হয় না, এটা কিন্তু আসলে একটা ভালো লাইন না। বুঝতে পারছিস? ওই স্যার যদি ধর আমার মতো ব্যাপারটা জানে, তাহলে তখন কিন্তু সেটা বিরক্ত হবে যে কই লোকেরা ওরে পরিপাকের এনজাইম মানে পরিপাক হয় না। তুই রেদা বলবি পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নাই। there are no enzymes that's actually digesting the carbs. বুঝতে পারছিস? সো কোনো পরিপাককারী এনজাইম নাই। ওকে, ভালো, আচ্ছা মানলাম। প্রোটিনটা পরে বলবো। লিপিড, এখন আমি তো ক্লাসের শুরুতে তোদের বলছিলাম, লিপিড যদি পরিপাক করতে চাস, লিপিড পরিপাক করতে গেলে সব সময় পিএইচ কি হওয়া লাগবে? হাই। মানে লিপিড সবসময় পরিপাক হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। কোন মাধ্যমে? ক্ষারীয় মাধ্যমে। অথচ মানে কোন মাধ্যমে আমি তোর বলি, পিএইচ যেখানে 8 থেকে 9, পিএইচ কত? 8 থেকে 9, অথচ পাকস্থলীতে পিএইচ মাত্র 2 থেকে 3। ভাই তোর কাছে মনে হতে পারে 2 এবং 8 তো কাছাকাছি না, পিএইচ এর স্বার্থে 0.5 আপ ডাউন হইলেই মানব জীবন হুমকির মুখে পড়ে, সেখানে 2 থেকে 9। বুঝতে পারতেছিস? লটস অফ ডিফারেন্স। সো এই কারণে, অনলি এই কারণেই সাধারণত পাকস্থলীতে লিপিডের পরিপাক ভালো হয় না। কিন্তু প্রশ্ন করলি ভাই ভালো হয় না মানে, এটা তো বুঝলাম না, এটা কেমন কনফিউজিং লাইন বললেন, আর একটু বুঝাবেন? হ্যাঁ, বুঝাই বলি। এইখানে পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, এই লাইপেজকে বলা হয় ব্যতিক্রমধর্মী লাইপেজ। কেন? এই লাইপেজ হচ্ছে দুনিয়াতে প্রাপ্ত একমাত্র লাইপেজ যে কিনা অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে। আর দুনিয়াতে কোনো লাইপেজ নাই যে অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে। বল নিচের কোনটি ব্যতিক্রমধর্মী এনজাইম? তো তুই বুঝতেই পারতেছিস কি চাইতেছে, না বোঝার কি আছে? বুঝতে পারছিস না? যে কিনা কোন মাধ্যমে কাজ করতে পারে? অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে। তারপরেও কথা আছে, কিন্তু তারপরেও সে কোথায় কাজ করে? কোন চর্বির উপর কাজ করে? বলতেছে যেটা একদম সিম্পল প্রোটিন, লাইক দ্য বাটার ফ্যাট। মাখনের চর্বি চিনিস?
ওইটাই বাটার ফ্যাট। সো তোদের বই এটা আমি জানতাম, ইভেন আমি জানতাম বলতে ধরো আমাদের মেডিকেল লার্নিং তো অন্যভাবে হয়, ওটা জানতাম, ডিরেক্টলি বাটার ফ্যাট এটা আমি জানছি আজমল স্যার বই থেকে। সো আজমল স্যার বলতেছে স্যার খেয়ে দেখছে, টেস্ট করে দেখছে অনলি বাটার ফ্যাট মাখনের চর্বির উপরে কাজ করে হচ্ছে গ্যাস্ট্রিক লাইটেস। এর মানে হচ্ছে মাখনের চর্বি নিম্ন পিএইচে হজম বা ডাইজেশন হতে পারে। বুঝতে পারছিস? আমাকে বুঝতে পারছিস? তাহলে পাকস্থলীতে লিপিড পরিপাককারী এনজাইমের মধ্যে কোনো ঘটনা আছে কিনা? আছে তো। এই যে এই ব্যাপারটা কিন্তু এরকম, হ্যাঁ। সো এই ব্যাপারগুলো কিন্তু তোকে তুলে ধরতে হবে যখন তোর প্রশ্ন যদি করে, বা যদি এমসিকিউ তে এগুলো থাকবে, এগুলো এমসিকিউ লেভেলের কোশ্চেন। মানে তো তুই আমার আলোচনা শুনেই বুঝতেছিস যেটা এমসিকিউ তে দেওয়ার মতো একটা জায়গা জিনিস, তাই না? কোনটি ব্যতিক্রমধর্মী, কোথায় কোন ধরনের পরিপাক হয় জানতে পারবি, বুঝতে পারবি। এবার প্রোটিন, আমিষের ব্যাপারে এটাও একটা মজার ব্যাপার আছে। কিরকম? আমরা যখন আমিষ পরিপাক করতে যাবো, পাকস্থলীতে যখন আমিষ পরিপাক করব, আমি একটু আগে বললাম পাকস্থলীর পিএইচ কত, 2 থেকে 3। তাহলে তুই বুঝতেই পারতেছিস যে পাকস্থলীতে যে তোর প্রোটিয়েজ গুলো থাকে, পাকস্থলীতে যে প্রোটিয়েজ গুলো থাকে, এই প্রোটিয়েজ গুলো নিম্ন পিএইচে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কাজ করতে পারে। কারণ আমরা জানি স্টোমাকে বা পাকস্থলীতে কি থাকে, HCl থাকে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না। আবার অদ্ভুত ব্যাপার কি জানিস, HCl নিজে কখনোই কোনো খাদ্য পরিপাক করতে পারে না, কারণ HCl তো অ্যাসিড, ও তো এনজাইম না। ক্লিয়ার? রেদার ও কি করতে পারে? সর্বোচ্চ জীবাণু ধ্বংস করতে পারে, এখন তুই বলতে পারিস ভাইয়া তাহলে প্রোটিয়েজ এটা কেন লাগবে তোর বডি? সাধারণত প্রোটিন পরিপাক করার জন্য, খেয়াল কর, প্রোটিন পরিপাক করার জন্য এনজাইম গুলো আমাদের বডিতে লাগে, তার নাম হচ্ছে পেপসিন। কি নাম? পেপসিন। আর হচ্ছে রেনিন। কি নাম? রেনিন। আগে লিখিস কিন্তু, আগে শোন। বাট পাকস্থলীতে এই পেপসিন আকারে আসে না, আসে হচ্ছে পেপসিনোজেন। আবার এই রেনিনটা রেনিন হিসাবে আসে না, নাম আসে, এটা আসে হচ্ছে প্রোরেনিন হিসাবে। তো কি কাজ করে HCl এই পেপসিনোজেনকে, খেয়াল করিস, HCl এই পেপসিনোজেনকে পেপসিন করে দেয়। সো এই জন্য তোর পরীক্ষায় মাঝে মাঝে আসে, আমি যদি প্রশ্ন করি বল পেপসিনোজেন থেকে পেপসিন কে করে? HCl যদি না থাকে তাহলে অ্যানসার হবে নিম্নমাত্রার পিএইচ। আমার কথা, তার মানে কিন্তু তাই, আমরা বুঝছিস না? তার মানে কিন্তু তাই, এটা তো ওরিডোর কিন্তু কিছু নাই, বা অম্লীয় মাধ্যম, অ্যাসিডিক মিডিয়া। বুঝতে পারছিস? সেটা ডিপেন্ড করে, এটা যে স্যার প্রশ্ন করতেছে তার মানে তার থিমের উপর ডিপেন্ড করতেছে সে কিভাবে সে কোশ্চেন থ্রো করবে। হ্যাঁ, সো নিম্নমাত্রার পিএইচ। এগেইন প্রোরেনিন এইখানেও তাই, কে কাজ করে? কিভাবে কি বানায়? রেনিন। কি বানায়? রেনিন। সেটা হলো অ্যাক্টিভেশন ওয়ে। রেনিন হয় অম্লীয় মাধ্যমে, আবার পেপসিন হয় অম্লীয় মাধ্যমে। হ্যাঁ, রেনিন যেটা, এটা সব আমিষের উপর কাজ করে না, এই রেনিনটা কাজ করে অনলি মিল্ক, দুধের উপরে। আমরা বলছিস তো রেনিনটা কাজ করে মিল্ক। ধর তোর রেনিন কম, তাহলে তুই সব খাবার পরিপাক করতে পারবি, কি করতে পারবি না? দুধ পরিপাক করতে পারবি না। এটা বলে ল্যাকটোজ ইনটলারেন্স। বুঝতে পারছিস? ল্যাকটোজ ইনটলারেন্স। যদিও ল্যাকটোজ কিন্তু কার্বস, নট দ্য প্রোটিন। হ্যাঁ, বাট ল্যাকটোজই প্রবলেমটা ক্রিয়েট করে। এনিওয়েজ, চল আমরা এখন আমাদের অন্য আলোচনায় চলে যাই। সো এখন কি হবে, যখন তুই কোনো আমিষ নিবি, ভালো কথা, আমি এখানে একটু জায়গা ফাঁকা রাখছি, পরে বলতেছি। এখন এই আমিষের উপরে কাজ করবে তোর প্রথম হলো পেপসিন। এখন এই যে পেপসিন কাজ করবে, এই পেপসিন আমি এরকম ভাবে বলি আর কি, পি দিয়ে, এই সবকিছু পি রিলেটেড। হ্যাঁ, সবকিছু পি রিলেটেড। এই পেপসিন কখনো কখনো পরীক্ষাতে পেপসিন না থাকে, এইটার নাম দেওয়া থাকে পেপটিক জুস। কি থাকে? পেপটিক জুস। ওরিডোসটা কিন্তু পেপটিক জুস, তার মানে কিন্তু পেপসিন। বুঝছিস না? থাকে দুষ্টু সাররা থাকে অনেক সময় এডমিশনে। সো যখন তৈরি করে সেটাও সব পি দিয়ে। কি কি? পেপটোন এন্ড প্রোটিওজ। দেখ, এই পেপটোন বা প্রোটিওজ একজনও কিন্তু মনোমার না। তার মানে পেপসিন যে কাজটা করছে, এতে কি খাবার কি পাকস্থলীতে শোষণ হতে পারবে? পারবে না। আমি তো বলছি মনোমার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত পরিপাক হবে না। হ্যাঁ, প্রোটিনের মনোমারকে কি বলে? অ্যামাইনো অ্যাসিড। তো প্রোটিওজ দিতে কি করবি? পেপটোন দিতে কি করবি? তো লাভ নাই, তখন তো অ্যামাইনো অ্যাসিড আসতে হবে, তাই না? তো পেপসিন এই পর্যন্ত সেই করে। হ্যাঁ, এই সেলের উপস্থিতিতে সে প্রোটিওজ এবং পেপটোন এবং প্রোটিওজই করে। হোয়াট অ্যাবাউট, আচ্ছা এই যে জায়গা রাখছিলাম, এটা কি? এটা হলো ইস্টো। বেসিক্যালি এটা কাজ করতে গেলে পানির উপস্থিতি লাগে, মানে আমিষ পরিপাক করতে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি লাগে। এই জন্য বলছিলাম এটা হয়তো তো রিটেনে খুব একটা ভোগাবে না, বাট এর বিষয়ে তো বুঝিয়েছি স্যারদের মেন্টালিটি দুষ্ট টাইপের থাকে, সো তখন কিন্তু প্রশ্ন করে বসতে পারে। আচ্ছা, এবার ধর একজন মানুষ
দুগ্ধ আমিষ নিল বা মিল্ক প্রোটিন নিল। সো আমি যদি মিল্ক প্রোটিন নিই, আচ্ছা মিল্ক প্রোটিনকে কি বলে? মিল্ক প্রোটিন কিন্তু বলে হলো কেসিন, এটা মনে রাখিস। হ্যাঁ, মিল্ক প্রোটিনের নামই হলো কেসিন। এটা বিসিএস এর প্রশ্ন, বিসিএস এর উপর কোশ্চেন করে যে দুগ্ধ প্রোটিনের নাম কি? কেসিন। হ্যাঁ, না পেপটিক জুস বলতে সাধারণত পেপসিনকে বোঝানো হয়, রেনিন পড়ে না। বুঝতে পারছি, বোঝানো ছিল কিন্তু পেপসিনকে পেপটিক জুস বলে। বললে কি করবি আর। এবার মিল্ক প্রোটিন, মিল্ক প্রোটিনের উপর কে কাজ করে? রেনিন কাজ করে। আচ্ছা দেখ তো, দেখ রেনিন কেসিনের উপর কাজ করতেছে, খাদ্যকে অল্টার করে দিচ্ছে। তাহলে বল এই রেনিন কি হরমোন না এনজাইম? এনজাইম। কিন্তু তাহলে পাকস্থলীতে নিঃসৃত যে রেনিন এটা এনজাইম, কিডনি থেকে নিঃসৃত যে রেনিন ওইটা জিনা, ওইটাও এনজাইম। আমরা কথা বুঝছো? ওইটাও এনজাইম। সহজ কথা মাথায় ঢুকাই দিই, মানব দেহে রেনিন বলে কোনো হরমোন নাই। আমি বলতে পারি ভাইয়া ওই অমুক ভাইয়া বলছে হরমোন, অমুক পীর বাবা বলছে হরমোন, ভাই অমুক বইতেও তো লেখা ছিল, টেক্সট বুকে তো হরমোন। হ্যাঁ, এক সময় ভুল ছিল, এখন কারেকশন করে দিছে, কারণ ওইটাও কিন্তু তো এনজাইম হিসেবেই কাজ করে। যেমন নিষ্ক্রিয় এনজিওটেনসিনোজেন থেকে সক্রিয় এনজিওটেনসিন করে, কনভার্ট করে। সো কনভার্ট করা মানেই তো সে এনজাইম, হরমোন না। বুঝতে পারছি? ওই আলোচনা পরে একদিন যাবো। সো মিল্ক প্রোটিন বা ক্যাসিনের উপর কাজ করে, করার পরে সে তৈরি করা হচ্ছে প্যারাকেসিন। কি তৈরি করে? প্যারাকেসিন। এখন শোন, একটা মজার ব্যাপার দেখাই তোদেরকে। দেখ এই প্যারাকেসিন, এই রেনিন কিন্তু অনলি কেসিনের উপর কাজ করে, রেনিন কিন্তু প্যারাকেসিনের উপর কাজ করে না। তাহলে কি করতে হবে? প্যারাকেসিনকে আবার পরিপাক করতে হবে। এই প্যারাকেসিনের উপর কিন্তু কাজ করবে হচ্ছে এগেইন পেপসিন। এইটা হলো সবথেকে টুইস্ট পার্ট। হ্যাঁ, তাহলে আমি যদি প্রশ্ন করি বলতো কেসিনের উপর কে কাজ করে? অ্যানসার রেনিন। যদি প্রশ্ন করি প্যারাকেসিনের উপর কে কাজ করে, তাহলে কিন্তু অ্যানসার পেপসিন। হ্যাঁ, এইটা জানলে তোর জন্য সেফ, মানে তুই একদম সেফ অপশন, তোর এখানে ভুল হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আর পেপসিন কাজ করলে তো আলটিমেটলি একটু বললাম কি তৈরি হবে? পেপটন। কি তৈরি করে? পেপটন তৈরি করে। এখানে প্রোটিওসটা তো বই লেখা নাই, এটা পেপটন কাজ করে। পাকস্থলীতে আরেকটা এনজাইম আছে, প্রোটিন পরিপাকে আরেকটা এনজাইম আছে, দ্যাটস ট্রু, এটা আসলেই আছে। কিন্তু আমি আমার কাছে মনে হয়েছিল আমি যদি আজমসার হতাম তাহলে এটা আমি লিখতাম না, তোদের লেভেলে দিতাম না। সো সেটার নামটা স্যার অ্যাড করে দিয়েছে, সেটার নাম হচ্ছে জিলাটিনেস। কি নাম? হ্যাঁ বল, জেলাটিনেস। তাহলে দেখ এটা না অ্যাভয়েড করলে ভালো হতো, কিন্তু এটা দেওয়াতে ঝামেলায় পড়ে গেছিস। কেন? কারণ এখন এইভাবে প্রশ্ন করবে নিচের কোনটি পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে না, তার মানে তোর সবগুলো জানতে হচ্ছে না, তুই ধরতে হবে না। তাহলে দেখ পাকস্থলীতে পরিপাকের এনজাইম কি কি পড়লি? প্রথমে পড়লি পেপসিন, তারপরে কি পড়লি? রেনিন, তারপরে কি পড়লি? জিলাটিনেস। হ্যাঁ, সো আমরা এটা মনে রাখার জন্য এভাবে বলতাম জিপিআর। মনে থাকবে? জিপিআর। পাকস্থলীতে কি থাকে বল? প্রোটিন পরিপাককারী জিপিআর থাকে। মনে থাকবে? পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী জিপিআর থাকে। জি ফর জিলাটিনেস, পি ফর পেপসিন, আর ফর রেনিন। আর কোনদিন তো ভুল হবে না, জিপিআর। কারণ জিলাটিনেসের নামটা তো ভুল হয়, শান্ত ভুল হয়। কারণ আর ও অপশনে দেওয়া থাকবে কোনটা সেটা বলে দিই। অপশনে দেওয়া থাকে 4 নম্বরে দেওয়া থাকে কোলাজিনেস। কোলাজিনেস পাকস্থলীতে না, ওটা অন্ত্রেজে পাবো। ঠিক আছে, বাট অপশন সবই তোর বলে দিলাম যেটা আমি পাইছি বা দেখছি। এনিওয়েজ, তাহলে জিপিআর মনে থাকবে, পাকস্থলীতে জিপিআর। আমার ধারণা আর তোদের ভুল হবে না। আচ্ছা, এবার আয় পাকস্থলীতে স্নেহ পরিপাক। তা স্নেহ পরিপাক তো বলছি, পাকস্থলী থেকে স্নেহ পরিপাক কি হওয়া উচিত ছিল না? কেন হওয়া উচিত ছিল না? পিএইচ তো কম। কারণ আমরা জানি লাইপেজ গুলো সাধারণত কোথায় কাজ করে? পিএইচ বেশি, ক্ষারীয় মাধ্যমে। তাহলে একটা ব্যতিক্রম ধরে পিএইচ ইয়ার নাম্বার, এনজাইমের নাম্বার গ্যাস্ট্রিক লাইপেজ। হ্যাঁ, এবং সেটা অনলি কোন ফ্যাটের উপর কাজ করে? বাটার ফ্যাট, মাখনের চর্বির উপর কাজ করে। এই তো ব্যাস, এতটুকু দিয়ে তোদের বই আলোচনা শেষ করছে। এখন দেখ, তুই আমাকে একটা প্রশ্ন করলি যে ভাইয়া আমার যে স্টোমাক সে নিজেও তো আমিষ, ঠিক কিনা? হ্যাঁ, তো এটা কিন্তু ক্রিয়েটিভ থাকতে পারে, এটা আশামত কোশ্চেন। তুই প্রশ্ন করলি ভাই আমার যে স্টোমাক তো নিজেও আমিষ, তো পরিপাক কেন হয় না? তো আমিষ হওয়া সত্ত্বেও সে যে পরিপাক হয় না, মানে সেলফ ডাইজেশন হয় না, তো এই সেলফ ডাইজেশনটা বন্ধ করার জন্য বা এটা অফ করার জন্য মেকানিজম হচ্ছে 4টা। কয়টা? 4টা। এটা কিন্তু আমি বলছি মাস্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তো নাম্বার 1 কোনটা? সেটা হচ্ছে নাম্বার 1 সেটা কি? তোর যে পাকস্থলী যে লাইনিং, হ্যাঁ পাকস্থলী যে গাত্র, এই গাত্র থেকে অলওয়েজ এই গাত্র থেকে নিঃসরণ হচ্ছে মিউকাস। কি নিঃসরণ হয়? মিউকাস। এবং এই মিউকাসটা কার এগেইনস্টে কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের এগেইনস্টে তোকে সেভ করে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার বল, পাকস্থলী গাত্রকে বা পাকস্থলী লেয়ারকে হ্যাঁ ডিফেন্স করে কি? মিউকাস। কার এগেইনস্টে? এই সেলের এগেইনস্টে। এটা হলো 1 নাম্বার। 1 নাম্বার মানে 1 নাম্বার। ওকে,
নাম্বার 2, পাকস্থলী থেকে অলওয়েজ কি নিঃসরণ হচ্ছে? অ্যাসিড। তো এই অ্যাসিডটাকে নিঃসরণ করার জন্য দুর্বল বাফার হিসেবে কাজ করে এখানে এগেইন বাইকার্বনেট। কে করে? বাইকার্বনেট। 2 নম্বরে লিখবে। এটা আসলে স্যার না লিখলে আমি খুশি হইতাম। পাকস্থলীতে বাইকার্বনেটটা অ্যাভয়েড করা তোদের লেভেলে ভালো ছিল, বাট স্যার দিয়ে দিয়েছে, কিছু করার নাই। বাট তথ্য রাইট, মানে হিসাবে কিন্তু ঠিকই আছে। আচ্ছা 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি? তুই যে পড়ছিস দেখছিস তো, আমাদের যে পেপসিন, সে তো পেপসিন আকারে আসে না, সে আসে পেপসি নোজেল। আমাদের যে রেনিন, সে তো রেনিন আকারে আসে না, সে আসে হচ্ছে পুরো রেনিন। সো এই জন্য তারা সময় পায় না। যখন পেপসিন আকারে বের হয়ে গেছে তাহলে তো পাকস্থলীটা গলায় ধরতো। রেনিন আকারে বের হয়ে গেছে, হয়তো বা রেনিন তো আর মানে দুগ্ধ প্রোটিন ছাড়া করে না, হয়তো হইতো না, বাট পেপসিন তো ডেফিনেটলি করতো। তাহলে এটা 3। আর লাস্ট হচ্ছে 4। এই 4-এর ক্ষেত্রে তোদের বইয়ে যেটা লেখা আছে সেটা কি? সেটা হচ্ছে লাইনিং। এটা আমি আমার ভাষায় বলি, তুই বুঝবি না। লাইনিং, লাইনিং মানে কি? পাকস্থলীতে যে কোষগুলো থাকে, এই কোষগুলা খুবই ঘন সন্নিবিষ্ট, মানে এখানে কোনো এরকম ইন্টারসেলুলার স্পেস, এই স্পেসটা নাই। তো যে কারণে কি হয়, তারা একটা ডিফেন্স ক্রিয়েট করে, মানে HCl এই ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না। আমার কথা বুঝছিস? সো এই জন্য লাইনিংটা কি? লাইনিংটা হচ্ছে ডেন্স, মানে ঘন। তো তোদের যারা বাংলা ভাষণে আছিস তাদের হচ্ছে ঘন সন্নিবিষ্ট কোষগুচ্ছ। ঠিক আছে? তাহলে পাকস্থলী নিজে পরিপাক হয় না, এখানে 4টা কারণ। 1 নম্বর কি বল, আমার সাথে সাথে বল। মিউকাস। 2 নম্বর বাইকার্বনেট, বাকিটা তো বানাই লিখবি। 3 নম্বর ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। 4 নম্বর ঘন, ডেন্স। ঠিক আছে? বাকি তথ্য তুই বানাই লিখবি, কিন্তু তোর ম্যাটেরিয়ালস ঠিক থাকতে হবে। ম্যাটেরিয়ালস ঠিক না থাকলে তুই কিন্তু বিপদে পড়বি। ওকে, এবার আমরা আজকে তোর ইয়া পর্যন্ত যাই। হ্যাঁ, গ্রন্থি পর্যন্ত অ্যাট লিস্ট আসি, না হলে বিপদ হবে আর কি। আচ্ছা, এখন মনে কর তুই আমাকে বললি যে ভাইয়া তারপরে তো শুনছি পাকস্থলীতে আলসার হয়। শুনছিস না পাকস্থলীতে আলসার হয়? মানে HCl তো আলসার করে ফেলে। HCl তো মানে আলসার মানে পাকস্থলীতে ক্ষত তো হয়। তো এটার জন্য স্যার কিছু কজ দেখাইছে, আজমল স্যার। হ্যাঁ, তোদের বই কিছু কজ দেখাইছে। যেমন স্যার বলছে একটা ব্যাকটেরিয়া আছে, তার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। আমরা এটাকে সহজ ভাষায় H পাইলোরি বলি, মানে ডাক্তার এটাকে H পাইলোরি বলে। এই পাইলোরি দিয়ে যদি তোর মানে পাকস্থলীতে যদি তোর এই পাইলোরি পাওয়া যায়, তো দেখা যায় হেলিকোব্যাক্টার পাইলোরি গুলো ইউজুয়ালি আলসার করে। তো আমরা ডাক্তার ট্রিপল থেরাপি দেই, তোদের ওগুলো জানা লাগবে না। সো আপাতত জানতে H পাইলোরি আলসারের একটা কারণ, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি জানিস? তোরা যে ব্যথার ওষুধ খাস না, এই ব্যথার ওষুধকে আমরা কি বলি জানিস? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই জন্য তোদের বই এটাকে সংক্ষেপে লিখে আছে NSAID। বুঝতে পারছিস? তবে দেখবি সংক্ষেপে লিখে NSAID। তোদের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এর নাম দেওয়া আছে, মানে ফুল মিনিংও দেওয়া আছে, বাট ওইটা তো তোদের লাগবে না। সো NSAID লিখলেও পরীক্ষাতে নাম্বার হবে। হ্যাঁ, সো NSAID বহুবচনে NSAID এভাবে এসে থাকে। সো NSAID এটা হচ্ছে একটা বড় কারণ। হ্যাঁ, তুই 3 নম্বর কারণ হিসেবে প্লাস মাইনাস লিখে রাখতে পারিস, কারণ আমার ধারণা বই অ্যাড করে দিবে 2-1 দিনের মধ্যেই, মানে 2 বছরের মধ্যে আর কি। সেটা হচ্ছে স্টেরয়েড। এটা লেখা নাই, সামহাউ এটা মিস হয়ে গেছে, বাট দিয়ে দিবে, দেখবি 2-1 বছরের মধ্যে অ্যাড হয়ে যাবে। সেই 3টা কারণে পাকস্থলীতে আলসার হতে পারে। মনে থাকবে? পাকস্থলীতে আলসার হতে পারে বা আলসার দেখা যায়। এটা পরীক্ষাতে তো MCQ-তে কোশ্চেন থাকতে পারে, আদারওয়াইজ এটা আসলে দিবে না। ওকে, সো এটা না পাওয়ার কিছু নাই। এবার ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, ডাইজেশন অফ ফুড ইন স্মল ইন্টেস্টাইন। ওকে, তাহলে এবার স্মল ইন্টেস্টিনাল ডাইজেশন। ওকে, আমরা 10 মিনিটের মতো পড়ি, তো শেষ করি। সো এই ক্লাসে 2টা পার্ট, 2টা ভিডিও হতে হবে, একটা লম্বা ক্লাস। সো হোক, সমস্যা নেই। সো ক্ষুদ্রান্তের কয়টা পার্ট একটু শিখেছিলাম? কয়টা পার্ট? 3টা পার্ট, তাই না? প্রথম পার্টটাকে কি বলে? ডিওডেনাম। এক্সিলেন্ট, ডিওডেনাম। তারপরের পার্টটাকে কি বলে? জেজুনাম। তারপরের পার্টটাকে কি বলে? ইলিয়াম। আমাদের একটা হাড্ডি আছে, সেই হাড্ডির নামও ইলিয়াম, জানিস তো? শ্রোণী অস্থি চক্র। এই যে তোরা যে প্যান্ট পরিস, তো তোর প্যান্ট তো খুলে পড়ে যাওয়ার কথা, পড়ে না কেন? কারণ দেখ আল্লাহ এইভাবে বানাইছে, তোর এখানে এমন একটা হাড্ডি দিছে যে হাড্ডির উপর তুই প্যান্ট বাঁধায় রাখতে পারিস, পড়বে না, টান দিলেও পড়বে না। ইলিয়াম যদি আল্লাহ এখানে না দিত, ধর এটা পুরোটা প্লেন, সারাদিন বাইরে রাখলে হাইটে যাচ্ছি, দেখলি যে কিছুক্ষণ পরে প্যান্ট নাই, বুই আর এক জায়গায় পড়ে রয়েছে, এটা অদ্ভুত ব্যাপার হয়ে যেত, বুঝছিস না? তাহলে ওইখানে ইলিয়াক ক্রেস্ট থাকে, আমার কথা বলছি, ইলিয়াক ক্রেস্ট, যেখানে আমরা আটকে রাখতে পারি, ওটা একটা গার্ডার হিসেবে কাজ করে। যাই হোক, আমি বুঝতে চাচ্ছি যে ইলিয়াম হাড্ডিরও নাম, ইলিয়াম পরিপাক নালীরও নাম। পার্থক্য আছে কিরকম দেখ।
আমরা যে নালী পড়তেছি এই ইলিয়ামের বানান হচ্ছে এরকম, আমরা যে হার্ডলি পড়ি ওই ইলিয়ামের বানান হচ্ছে ILIAM বা UM, এনিওয়েজ এরকম কিছু একটা হতে পারে। ইউ নাকি ওটা, নাকি এ ইউ? আচ্ছা এটা তো ঠিকই আছে। আর এটা কিন্তু মানে আমি বুঝে যাচ্ছি একটা ই দিয়ে আর একটা কি দিয়ে, আই দিয়ে, এটা বোঝা যাচ্ছে বুঝছিস? দেখেন দুই রকম। আর আমরা মনে রাখতাম কি হবে জানিস, যেটা 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 নালী আর কি, ধরো এটা এটা কোনটা, এটা হলো এটা মনে রাখতে হবে যে ই দিয়ে, যে এরকম ক্ষুদ্রান্ত তো এরকমই, এজন্য অনেকই অনেকই অনেকই, বুঝছিস না? আর আই মানে কি অস্থি, মানে হাড্ডি, হাড্ডি তো এরকম লম্বা চড়াই হয়, আর বুঝছিস না, হাড্ডি তো এরকমই হয়। এটা এভাবে মনে রাখতে পারি। যাও ওদিকে নাই যায় আর কি। এখন আমরা ক্ষুদ্রান্তের পরিপাক দেখি। তো ক্ষুদ্রান্তের পরিপাকের মধ্যে যেটা স্যার একটু আলোচনা করছে আমি একটু বলে যাই। ডিওডেনাম হচ্ছে 25 সেন্টিমিটার। কত বলতো? 25 সেন্টিমিটার। তোদের বইয়ে লেখা আছে দেখবি 25 থেকে 30 সেন্টিমিটার। তো ঠিক আছে, রেঞ্জ দিয়ে মনে রাখ। আমরা আসলে একটা এক্সাক্ট ফিগারই জানতাম 25 সেন্টিমিটার। তাহলে ডিওডেনাম হচ্ছে 25। একটা জিনিস খেয়াল করছিস কিনা তোরা, তোর যে ইসোফেগাস এটা কত ছিল? 25। তোর যে স্টোমাক সেটা কত ছিল? 25। তোর যে ডিওডেনাম সেটাও কত? 25। তাহলে তিনটা 25 পরপর থাকে, বুঝতে পারছিস? ইসোফেগাস, স্টোমাক, ডিওডেনাম 3, 25, 75 এটা পরপর থাকে। আমি বলছিলাম তোদের বইয়ে 5 করে বেশি দেওয়া আছে, 30, পরেরটাও মাঝখানেরটাও 30 আছে, পরেরটাও 30, কিন্তু প্রথমটা 25 রাখছে। আচ্ছা ঠিক আছে, 5 বছরের বয়স বাড়ছে, একটু বাড়তেই পারে। এখন আমরা যে ডিওডেনামের কথা বললাম, এবার হচ্ছে তোর জেজুনাম। এই জেজুনাম হচ্ছে প্রায় 2.5 মিটার। কত? 2.5 মিটার লম্বা। আর বাকিটা হচ্ছে ইলিয়াম। তাহলে ইলিয়াম সবচেয়ে লম্বা না? সবচেয়ে লম্বা না, কারণ 6 থেকে 7 মিটারই তো ক্ষুদ্রান্ত। তার মধ্যে 25 সেন্টিমিটার হচ্ছে ডিওডেনাম, 2.5 মিটার হচ্ছে জেজুনাম, আর বাকি সবটাই হচ্ছে ইলিয়াম। হ্যাঁ, সব থেকে মোটা হচ্ছে জেজুনাম। তোদের পরীক্ষায় কিন্তু এরকম ছবি আসতে পারে না। কিরকম জানিস? একটা মানবদের ছবি, এরকম পেটের একটা ছবি দিছে, দিয়ে এখানে মনে কর এরকম ক্ষুদ্রান্তের ছবি দিছে, এখানে মার্কিং করে বলছে যে এটা ধর এটা খ, এটা খ নাম্বার কি, কে ডিভিউ কোশ্চেন করবে, বুঝতে পারছিস না? সো এই জন্য কিন্তু ফিগার আউট করা, ফিগার দেখে দেখে শেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কথা বলছিস? সেটা কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো এনিওয়েজ আমরা আমাদের আলোচনাতে চলে যাই। আমি তোদেরকে যে কথা বলছিলাম যে যখন আমরা ক্ষুদ্রান্তে যাব, তাকায় দিকে ভাইয়া, যখন আমরা ক্ষুদ্রান্তে যাব, তো ভাইয়া ক্ষুদ্রান্তে যে পরিপাক হবে, এখন তুই বলতে পারিস ভাইয়া ক্ষুদ্রান্তের পরিপাক 2 ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এই বল, ক্ষুদ্রান্তের যে যান্ত্রিক পরিপাক তাকে কি বলবো? মেকানিক্যাল ডাইজেশন। এটা কি বলবো? পেরিস্টালসিস। এখন না পড়ার কি আছে? পেরিস্টালসিস। আর এখানে একটা মজার কথা বলি, ক্ষুদ্রান্তে যে কেমিক্যাল পরিপাক হয়, মানে যে রাসায়নিক পরিপাকটা হয়, এইটা কিন্তু তিনটা না। এই তো ধরে গেছিস, অনলি এনজাইম বলা যাবে না, এখানে 3টা ঘটনা ঘটবে। ঠিক আছে, শোন আমি আবার বলি। কেমিক্যাল পরিপাক এখানে একটা ঘটনা, একটা ভূমিকা রাখবে হচ্ছে লিভার। কে রাখবে? লিভার, বাই গিভিং দা বাইলস, মানে পিত্ত। 1 নাম্বার। নাম্বার 2 পরিপাককারী, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। বাই গিভিং দা, এইখানে তুই বলতে পারিস হ্যাঁ ভাই এনজাইমস। তুই আমার প্রশ্ন করলি ভাইয়া কেন লিভার থেকে কোনো এনজাইম আসে না? না, লিভার থেকে কোনো এনজাইম আসে না। লিভার থেকে আসে অনলি পিত্ত, বাইল, যাতে কোনো এনজাইম নাই। তাহলে লিভার মিশ্রিত পিত্তে কোনো এনজাইম নাই। ওকে, নাই। আর প্যানক্রিয়াস থেকে এনজাইম আসে। ওকে, আর কি? আর ইন্টেস্টাইন নিজে, মনে পড়ে সেলফ শিখেছিলাম, সেলফ নিজের ওন। হ্যাঁ, সো ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস, এটাকে বলা হচ্ছে বাংলায় কি বলবো? আন্ত্রিক গ্রন্থি। কি বলবো বাংলায়? আন্ত্রিক গ্রন্থি। ইন্টেস্টিনাল মানে অন্ত, হ্যাঁ, এটাকে বলে আন্ত্রিক গ্রন্থি। তাহলে বল, ক্ষুদ্রান্তে যে কেমিক্যাল ডাইজেশন হয় সেখানে কয়টা ইস্যু আসবে? 3টা। লিভার থেকে আসবে বাইল, প্যানক্রিয়াস থেকে আসবে এনজাইমস, ইন্টেস্টাইন থেকে আসবে গ্ল্যান্ডস। ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে এই লিভার এবং প্যানক্রিয়াস থেকে যেই আসুক না কেন, এরা অবশ্যই অন্ত্রের পরিবেশের যে পিএইচ এটাকে বাড়াই দিবে। এটাকে মাথায় রাখ। সো যেহেতু এরা পিএইচ বাড়ায় দেয়, তুই যদি চেক করতে যাস, এর ভিতরে চেক করতে যাস, তাহলে দেখবি এদের ভিতরে বাইকার্বনেটের পরিমাণ এই তো ধরে ফেলছি বেশি। তাহলে বল, অগ্নাশয় নিঃসৃত রসে বাইকার্বনের পরিমাণ, তাই তো হবে। ওদিকে পিত্তে বাইকার্বনের পরিমাণ
তাই না? ডেফিনেটলি বেশি হতে হবে। তার মানে এখানে বেশি বেশি হইতে হবে, ওদিকে পাকস্থলীতে কি হইতে হবে, কম হইতে হবে। তাহলে দেখ আকাশ পাতাল, উপরে আর নিচে দেখ আকাশ পাতাল পার্থক্য। একটু আগে পাকস্থলীতে ছিলাম, এখানে পিএইচ 2, আর এখনই জাস্ট ক্ষুদ্রাতে নেমে গেলাম, কাইম হয়ে ক্ষুদ্রাতে নেমে আসলাম, পিএইচ হয়ে গেছে 8-9, তাই না? তাহলে মানে কত ডিফারেন্স, তাই না? মুদ্রা রিপিট ওপিট। ওকে ফাইন, তো চলো আমরা একটু পড়ি। এখন ইন্টেস্টিনাল যে জুস থাকে, আমি কতগুলো মানে সেন্টেন্স ব্রেকডাউন করি, তোদের বইটা লিখছে স্যার, ভালোই লিখছে, খারাপ না। আমি স্যারের কথাগুলো একটু বুঝাই দিই তোদেরকে। ইন্টেস্টিনাল গ্ল্যান্ডে, আচ্ছা ধর তুই যে খাবার খাই, খাবার খাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় কি পরে কি মল হয়ে বেরোয় যায় না? কেন? খাবারটা কেন পেটের মধ্যে আটকে থাকে না? কারণ হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড অলওয়েজ 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 মিউকাস নিঃসরণ করে। কি করে? মিউকাস নিঃসরণ করে, এবং এটা খাবারটাকে পিচ্ছিল করে ফেলে, স্লিপারি করে ফেলে। সো এইটা মাথায়, মানে আমি এখনো কিন্তু ভিতরে যাই নাই, সো প্রথমে কিছু স্টেটমেন্ট তোদেরকে আমি ব্রেকডাউন করে দিচ্ছি, বলে দিচ্ছি যে আসলে বই আসলে কি মিন করছে। সো ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস থেকে অনবরত মিউকাস ক্ষরণ হয়, যেটা কিনা খাবারকে কি করে, পিচ্ছিল করে। তার মানে বুঝাইতে যাইতেছি, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত যে মিউকাস, এইটা কিন্তু পরিপাকে কোনো ভূমিকা নাই, এটা জাস্ট পিচ্ছিল করে, মানে পেরিস্টালসিসটাকে ইজি করে দেয়। বুঝতে পারছিস? এটা কিন্তু নিজে পরিপাক করে না, মানে মিউকাস পরিপাকে কোনো ভূমিকা নাই। এগেন এটা কিন্তু মানে ভুল করার কিন্তু কিছু নাই। আচ্ছা, এখন তুই প্রশ্ন করতে পারি, ভাই মিউকাস বললেন, এটা আসলে মিউকাসটা আসলে কোত্থেকে আসে? তো চল আমরা এটা একটু বলে দিই। মিউকাস আসে, মিউকাসের সোর্স হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। আসলে আরো সোর্স আছে, তোদের বই অনুযায়ী দুইটা বললেই চলবে। আচ্ছা সরাসরি খারাপ দেখে নাই। এইটাকে আমি মনে রাখার জন্য বলতাম, এরকম বলতাম, বিজি মিউকাস। মিউকাস মানে কি? সারাক্ষণ পিচ্ছিল করতেছে না, that means mucus is very busy in your intestine. তো চল আমরা বিজি পড়ি। দেখ পি এন্ড জি, বিজি। বুঝতে পারছিস? মিউকাস ইজ ভেরি বিজি। বি তে হচ্ছে ব্রুনার্স, আর জি তে হচ্ছে গবলেট। তো এখন যদি প্রশ্ন করি, বল পাকস্থলীতে মিউকাসের উৎস কি? অ্যানসার কি? So it does mean mucus is very busy in your intestine. মনে থাকবে, mucus is very busy, very busy, very busy. B and Z, Brunner's and goblet. বল Brunner's and goblet কোষের কাজ চাইছে কি? তাই না? এই মিউকাস যদি না আসতো, এখন তুই বল মিউকাস তো একটা কাজ করতেছে, পিচ্ছিল করতেছে না? তুই বলতে পারি ভাই শুধুমাত্র পিচ্ছিল এটাই ওর কাজ? না রে ভাই, এই মিউকাস আর একটা ইম্পর্টেন্ট কাজ করে, কি জানিস? তোর পাকস্থলী থেকে বাইকার্বনেট আছে না, সরি ইন্টেস্টাইনে বাইকার্বনেট আছে না, লিভার থেকে বাইকার্বনেট, অগ্নাশয় থেকে বাইকার্বনেট। তো তোদের যে HCl, সে যেমন স্টোমাককে ক্ষতি করতে পারে, কেন? শুধু অ্যাসিডই ক্ষতি করে, ক্ষার ক্ষতি করে না? ডাক্তারদের কাছে ক্ষার আরো বেশি ডেঞ্জারাস। কিরকম? চোখে অ্যাসিড পড়ছে, তোর চোখ যত না ক্ষতি হবে, তোর চোখে যদি ক্ষার পড়ে আরো ক্ষতি হবে। তার মানে ক্ষার মাধ্যম আরো বেশি ক্ষয় করতে পারে। বুঝতে পারছিস? তাহলে ক্ষার, এই হাই কন্টেন্ট অ্যালকালি বা ক্ষার তোর ইন্টেস্টাইনকে এটারও পুরাই দিবে না? এটাও কি তোর ইরেশন করবে না? এইটার এগেইনস্টে, এটার সাথে সেভ করার জন্য কাজ করে হচ্ছে মিউকাস। তাহলে আমি বললাম, বল ব্রুনার্স এবং গবলেট কোষ যদি না থাকতো, তাহলে তোর ক্ষুদ্রান্ত রক্ষা পাইতো? কি হয়ে যেত? আলসার হয়ে যেত। বুঝতে পারছিস? এটা এখানে আলসার কত হয়ে যেত? হ্যাঁ, তো ব্রুনার্স এবং গবলেট কোষের কার্যকারিতা বল, বানায় বল কি করে? মিউকাস তৈরি করে, যা কিনা অন্ত্রের গাত্রকে রক্ষা করে। কার থেকে? ক্ষার থেকে। ক্ষার থেকে রক্ষা করে, বা ক্ষারের মাধ্যম থেকে রক্ষা করে। এই তো, এক্সিলেন্ট, ধরে বলছিস। ওকে ওকে, এবার আয় বাইলের কথা লিখছে। এটা স্যার আউট অফ নোয়ার কতগুলো স্টেটমেন্ট দিছে, জানি না কেন এরকম কানেক্ট করছে, তো এই জন্য। বাইলের নাম শুনছিস, একটু আগে বলছিলাম। বাইলের বাংলা কি? পিত্ত। তো পিত্তের অনেক ভূমিকা আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, বাট স্যার শুরু করছে এটা দিয়ে, যেন আমিও বাধ্য এটাই বললাম। জানি না কেন এইভাবে লিখছেন স্যার। পিত্ত অনেক কাজ করে, আচ্ছা বলবো সেগুলো কাজ করে। যেমন পিত্তর একটা বড় ইম্পর্টেন্ট কাজ কি জানিস? তোর যে পাকস্থলীতে তোর যে ইন্টেস্টাইন থেকে পেরিস্টালসিস হয় না, দেখা গেছে যাদের পিত্ত নালী নাই, পিত্ত রস নাই, যেমন অনেকের আছে না পিত্ত কাটা, পিত্তথলি কাটা, এরকম শুনছিস না? বহুত মানুষ আছে, প্রত্যেক ফ্যামিলিতে তো খোঁজ নিলে একদিন পাওয়া যায়, এত কমন এটা। তো পিত্ত তাদের নাই, পিত্ত রস যেহেতু কাটা, পিত্তথলি কাটা, এদের ইন্টেস্টিনাল মুভমেন্ট মানে পেরিস্টালসিস কম না বেশি? কম। বুঝছিস? তো মানে পিত্ত কি করে? পেরিস্টালসিসের গতিবিধি বাড়ায় দেয়। হ্যাঁ, তো এটা হলো মেইন কাজ। এটা দিয়ে স্যার শুরু করলে ভালো হইতো, আজমাল স্যার এটা শুরু করতে ভালো করতো, বাট স্যার আউট অফ নোয়ার বলতেছে পিত্ত কি করে? পিত্ত থাকার কারণে মনে কর, এই যে তোরা মামার হাতের জাদু আছে, ফুচকা খাস না,
হ্যাঁ, মামার হাতে কিন্তু আসলে জাদু আছে। ওই হাত যদি মাইক্রোস্কোপে দেখতি তাহলে বুঝতে যাই মামার হাত কোথায় কোথায় যায়। তো এই যে জীবাণু, হ্যাঁ, এই জীবাণুগুলোর কার্যকারিতা যখন তোর ইন্টেস্টাইনে যায়, এই জীবাণুর কার্যকারিতা কি হয়ে যায়? কমে যায়, ডিউ টু দ্য প্রেজেন্স অফ বাইল। বুঝতে পারছিস? তো বাইল থাকার কারণে বহিরাগত জীবাণুর কর্মদক্ষতা কমে যায়। স্যার তো স্যারের ভাষায় লেখা, আমি তো আমার ভাষায় বলছি। মামার হাতে পরীক্ষার খাতায় এগুলো লিখতে পারবি না। তো তোর পরীক্ষার খাতায় থাকবে হচ্ছে যে জীবাণুর কর্মদক্ষতা কমে যায়। কিসের কারণে? পিত্ত থাকার কারণে। ঠিক আছে, তো এইটা তোদের বই লেখা আছে, এটা না জানার কিছু নাই। আচ্ছা, তারপরে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা কি? তোর পেরিস্টালসিস কি করে? পেরিস্টালসিস কি করে? বাড়ায় দেয়। সেটাও লিখবি পিত্তের কাজের মধ্যে। জীবাণুর গতিবিধি কমায় দেয় এবং পেরিস্টালসিস বাড়ায় দেয়। হ্যাঁ, এখন তোকে একটা মজার একটা কথাই বলি। ধর ধর এটা তোর পিত্তথলি। ধর আমি যদি এভাবে তোকে একটু দেখাই, ধর এটা তোর লিভার, এটা তোর লিভার, এটা লিভার। লিভারের নিচে কি থাকে? লিভারের নিচে থাকে হচ্ছে এই লিভার নিচে থাকে প্লিহা, মাথায় বাড়ি দিবে হাজির। লিভারের নিচে থাকে হচ্ছে পিত্তথলি। কি থাকে? পিত্তথলি। ধর এটা পিত্তথলি, ধরে নে এটা, ধর এটা, হ্যাঁ ধর এটা পিত্তথলি। দেখ একটা মজার ব্যাপার শোন, তোর এই পিত্ত নয়, দেখ খেয়াল কর, এটা যে যুক্ত হচ্ছে কোথায়? ক্ষুদ্রান্তে না, তাই না? জানিস তো যে ক্ষুদ্র, হ্যাঁ হ্যাঁ এক্সিলেন্ট। এটা তোর যুক্ত হয়েছে হচ্ছে কোথায়? ডিউডেনামে। এই যে ডিউডেনাম, এই যে এখানে যুক্ত হয়েছে। দেখ তো তোর ডিউডেনামে যখন সে যুক্ত হয়, এই যে যুক্ত হয়েছে, মনে কর এই পথে তোর খাবার আসতেছে, এই যে এটা তো ছিল পাকস্থলী। হ্যাঁ, আমরা একটু আঁকাই এটারে। এই যে এটা মনে কর এই যে পাকস্থলী ছিল, এই যে খাবার ঢুকছে এখান থেকে, এই যে এটা এসে তোর পিত্তনালী, এখানে এসে এই পথে এসে যুক্ত হয়েছে। হ্যাঁ, এখানে এসে যুক্ত হয়েছে। আচ্ছা, তোর খাবার যখন এখানে আছে, ধর এখানে আসছে, এ জানলো কি করে? বুঝছিস না? এ জানলো কি করে? শোন, যখন খাবার এখানে আসে, এখানে আসার সাথে সাথে একটা হরমোন বের হয়, এক্সিলেন্ট। সেই হরমোনটার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। তোর মনে হতে পারে ভাইয়া এত কঠিন ওয়ার্ড। না রে ভাই, আজকের ক্লাস তো করার উদ্দেশ্য হচ্ছে সহজ করে দেওয়ার জন্য। এই কাইনিন মানে কি? এই যারা ফিজিক্স পড়ছিস শুনছিস না, কাইনেটিক এনার্জি মানে কি? গতিশক্তি। তার মানে কাইনিন মানে কি? যে তার গতিবিধি বাড়াই দিবে। মানে কাইনিন কোনোদিন কমাইতে পারবে না, কাইনিন সবসময় কি করবে? বাড়াই দিবে। তো পরীক্ষাতে একটা কথা আছে, কাইনিন কার মানে ধর রেজিস্টারমেন্ট আছে, কাইনিন কমায় দেয়, তাহলে বুঝবি এটা একটা ফলস সিস্টেম, ওদের পড়ার দরকার নেই। আর কাইনিন তো কমাবে না, কাইনিন মানে তো বাড়াইতে হবে। ওকে। আর কোলে সিস্ট মানে কি? সিস্ট মানে থলে। কোন সিস্ট? যেটা কোলে, কোলে মানে হচ্ছে যে এইটা। এজন্য আমরা এটাকে যখন কাটি তখন বলি কোলেসিস্টেক্টমি। বুঝছিস? পিত্ত থলি কেটে ফেলা। সো তার নামই হচ্ছে কোলেসিস্টোকাইনিন। মানে কি? পিত্ত থলির গতিবিধি বাড়ায় দিবে। তো কি করে? দেখ মনে কর আমি সেই হরমোন, তাহলে আমি কোলেসিস্টোকাইনিন, এই যাইছে কোলেসিস্টোকাইনিনের কাজ নিঃসরণ হওয়ার সাথে সাথে এখানে এসে ধরে একটা দেখছিস না ছোট বাচ্চাদের যে সাইকেলের সাথে হর্ন লাগানো থাকে, হ্যাঁ, চাপ দিলে প প করে, তো ধর এটা সেটা কোলেসিস্টোকাইনিন কি করবে? সেটা দিবে একটা, যখন চাপ দিবে এই পথ দিয়ে কি বেরোয় যাবে? এই তো ধরে ফেলছিস। তাহলে কোলেসিস্টোকাইনিনের কাজ পিত্ত রস ক্ষরণ বাড়াই দেওয়া না কমাই দেওয়া? বাড়াই দেওয়া। কিসের সংকোচন ঘটিয়ে? পিত্তথলির। এক্সিলেন্ট। তো কোলেসিস্টোকাইনিনের কাজ, প্রধান কাজ হলো এটা, পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্ত রসের নিঃসরণ ঘটায়। বুঝতে পারছিস? সেটা গল ব্লাডার কনস্ট্রিকশন করে, গল ব্লাডার চাপ দেয়, গল ব্লাডার কনস্ট্রিকশন হলেই তো ওখান থেকে বাইল বেরোবে, বাইল এসে এখানে এসে ডিউডেনাম উন্মুক্ত হবে। এটা হলো কোলেসিস্টোকাইনিনের ফাংশন। এটা ভুল করা যাবে না, ঠিক আছে? এটা পারবি, আই হোপ এটা পারবি। আচ্ছা, এখন তুই বললি ভাইয়া এই যে পিত্ত আসতেছে, আপনি যে বাইলের কথা বলছেন, তো বাইলের মনে পড়ে কিনা? বাইলের 1 নম্বর কাজ বলছিলাম কি করা? মাইক্রো অর্গানিজমস মানে জীবাণু, বল না, জীবাণুর কার্যক্ষমতা কমায় দেয়। 1 নাম্বার 2 বলছিলাম কি? অন্ত্রের পেরিস্টালসিস। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। পেরিস্টালসিস, তাহলে অন্ত্রের গতিবিধি কি করে দেয়? বাড়ায় দেয়। আর নাম্বার 3 শোন, এই পিত্ত থাকে একটু বিশেষ ধরনের লবণ। কি থাকে? লবণ। এই তো শুরু হবে কদিন পরে, গরুর চামড়া কাটবে, কাটা পরে দেখবি চামড়ার উপর লবণ ছিটায়। কেন ছিটায়? লবণ দেওয়ার কারণে চর্বিটা নষ্ট হয়ে যায়। এর মানে হচ্ছে এই যে পিত্তে যে লবণ থাকে, সেই লবণটা কি করে? চর্বি কাটতে পারে। বুঝতে পারছিস? চর্বি কাটাকে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। কি বলে? ইমালসিফিকেশন মানে স্নেহ বস্তুর কাটা। বুঝতে পারছিস? স্নেহ বস্তু বিগলন,
একে বলে ইমালসিফিকেশন। তাহলে বল ইমালসিফিকেশনের জন্য কি লাগে? পিত্ত লবণ মানে পিত্ত রস লাগে। হ্যাঁ, এখন আমাকে বুঝিস না বুঝিস পিত্তের 3টা কাজ বল, দ্রুত এখনই বল, তাড়াতাড়ি। ওকে, আমাকে যদি বলি ভাইয়া পরীক্ষাতে যদি একটা লিখতে হয়, একটা, তাহলে কোনটা? তাহলে এইটা, ঠিক আছে? তাহলে এটা বাইল সলভ করে। তাহলে যাদের বাইল কাটা, বাইল তোর হচ্ছে কোলেসিস্টেক্টমি করা, তাদের কিন্তু ইমালসিফিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, বুঝতে পারছিস? আচ্ছা, তো এটা না পারার কিছু নাই। এবার আমরা চলে যাই হচ্ছে রাসায়নিক পরিপাক। ওকে, ওকে, সো পাকস্থলী থেকে খেয়াল কর, এটা ছিল আমার পাকস্থলী, এই যে পাকস্থলী। পাকস্থলী থেকে খাদ্যবস্তু কোথায় আসতেছে? মানে ক্ষুদ্রান্তে, ডিওডারামে আসতেছে। আচ্ছা, পাকস্থলী থেকে যখন খাদ্যবস্তু বের হয়ে যায়, সেই খাদ্যবস্তুর নাম কি? একটু আগে শিখেছিলাম, বল না। এই কাইম, আমি যে প্রশ্ন করি কাইম কি দিয়ে তৈরি হয়, তুই বল দেখি। কাইমে যে শর্করা ছিল সে কি পরিপাক হয়েছে? না, কারণ এখানে কোনো শর্করা পরিপাক ইন আ সেন্স এভাবে হয় না, কারণ আলটিমেটলি তো মুখেও তো সেই সিদ্ধ শর্করা লাগবে, মানে অনেক শর্ত দিয়ে দিছে, ও তো হবে না। হ্যাঁ, তার মানে দেখ শর্করা একেবারে বলা যায় যে অপরিপাকৃত শর্করা, এইভাবে তোর ভাষা যেভাবে লিখছে বই। হ্যাঁ, যে আমিষ কি পরিপাক হয়েছে? হয়েছে। ও একটা সুন্দর কথা বলছে, হাফ। কেন হাফ? কারণ ওতে অ্যামাইনো অ্যাসিড বানাইতে পারে নাই, অনলি কি বানাইছিল? পেপটিন, পেপটন প্লাস প্রোটিওজ, মনে পড়ে? হ্যাঁ, পেপটন, পলিপেপটাইড, প্রোটিওজ একই জিনিস, সবই পলিপেপটাইড, এগুলো সবই পলিপেপটাইড আসলে। সো প্রোটিওজ প্লাস পেপটন আমিষ, এই জন্য এটাকে স্যার লিখছে অর্ধ, হাফ, অর্ধ পরিপাকৃত আমিষ। আর চর্বি, চর্বি তো তুই বলতে পারি ভাইয়া চর্বি তো অলমোস্ট হয়ই নাই, কারণ এটা তো বাটার ফ্যাট ছাড়া তো হবে না, আপনি বলছিলেন। এই জন্য তো রয়ে লিখছে এটা যে প্রায় অপরিপাকৃত চর্বি। তাহলে আমি যদি বলি বল কাইমের গঠন বল, দ্রুত বল, তাহলে কি? অপরিপাকৃত শর্করা, অর্ধ পরিপাকৃত আমিষ এবং প্রায় অপরিপাকৃত চর্বি দিয়ে তৈরি হচ্ছে কাইম। মনে থাকবে? কাইমের কিন্তু সুন্দর একটা স্টেটমেন্ট আসছে, বুঝছিস না? কাইমের সুন্দর একটা পরিচয় আসছে, কিন্তু কাইম কি কি থাকে, এর থেকে সুন্দর পরিচয় তো মানে আর কারো হইতে পারে বলে আমার মনে হয় না। এনিওয়েজ, যখন কাইমটা ক্ষুদ্রান্তে আসে, খেয়াল কর, যখন কাইম ক্ষুদ্রান্তে আসে, কাইম অনেকগুলো হরমোনকে ট্রিগার করে, তখন সন্দেহ নাই। বাট আমি তো ক্লাসের শুরুতেই বলছিলাম 3টা হরমোনের কথা, মনে পড়ে কিনা তোদের? একটা নাম বলছিলাম এন্টারোকাইনিন, মনে পড়ে? এন্টারোকাইনিন। নাম্বার 2 যে একটু আগে বললাম কোলেসিস্টোকাইনিন। এই কোলেসিস্টোকাইনিন অনেক বড় ওয়ার্ড, কষ্ট হয় লিখতে, এজন্য কি লেখে? কে, কোলেসিস্টোকাইনিন, বুঝছিস? এটা ভয় পাইস না, কিন্তু এটা কিন্তু লেখে, তোদের বইয়ে কিন্তু এভাবে লেখা আছে কিন্তু মাঝে মাঝে। আর একটা হরমোন আসে, তার নাম হচ্ছে সিক্রেটিন। ওকে, সিক্রেটিন। আমি যখনই সিক্রেটিন লিখি, দেখ খেয়াল কর আমার দিকে তাকা, আমি যখনই সিক্রেটিন লিখি আমি মনে মনে এটা চিন্তা করি, কারণ সিক্রেটিনের কাজই হচ্ছে যে সিক্রেশন সে করবে তার বাইকার্বনেট বাড়ায় দিবে। মানে সিক্রেটিন যখনই কারোর উপর কাজ করে, সে যদি কোনো সিক্রেশন করে, তাহলে সেখানে বাইকার্বনেট, উচ্চ বাইকার্বনেট পাওয়া যায়। এই জন্য নামও সিক্রেটিন, যে সিক্রেশন করায়। কি সিক্রেশন? উচ্চ বাইকার্বনেট সম্পন্ন জুস সিক্রেশন করায়, বুঝতে পারছিস? চল আমরা এখন টুকটাক একটু দেখি আর কি। আচ্ছা, দেখ তো, তুই আমার প্রশ্ন করতে পারবি, যে এইটা দিয়ে শুরু করি। তুই আমার প্রশ্ন করতে পারি, ভাইয়া আপনি বাইকার্বনেট বেশি লাগবে কেন বলতেছেন? শোন, বাইকার্বনেট বেশি কেন লাগতেছে, কারণ তুই যে টাইমটা পাইছিস, এই টাইমটা কত মাত্রার পিএইচ ছিল এতক্ষণ? অনেক নিম্ন মাত্রার পিএইচ ছিল না? তো তাহলে কাইমের পিএইচ কি অনেক কম না? সো ক্ষুদ্রান্তে ঢোকার সাথে সাথেই মানে ডিওডারামের কাজ বা ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে আগে এটাকে নিউট্রালাইজ করা, পিএইচ বাড়ায় দেওয়া। এই পিএইচ বাড়ায় দেওয়ার জন্য কি লাগে? বাইকার্বনেট। এটা হলো প্রথম কথা। তাহলে এই জন্য বাইকার্বনেট মিশ্রণ হওয়া লাগে, যাতে সেটা ক্ষারীয়, অন্ত্রে ক্ষারীয় পরিবেশ বা আন্তরিক পরিবেশ, এটাকে বলে আন্তরিক পরিবেশ, ইন্টেস্টিনাল এনভায়রনমেন্ট, ইন্টেস্টিনাল অ্যাম্বিয়েন্স, বুঝতে পারছিস? আন্তরিক পরিবেশ সৃষ্টি করা। হ্যাঁ, ওকে, তো সৃষ্টি করলো। এবার আমরা একটা করে পড়ি ক্ষুদ্রান্তের ভিতরে। আমরা প্রথমে চলে যাচ্ছে শর্করা পরিপাক, স্কার্পস ডাইরেক্ট। হ্যাঁ, আমরা 5 মিনিট মতো পড়বো শর্করা পরিপাক। বাট বলছিলাম যে এই আজকে মানে এই টপিকটা, পরিপাকের অধ্যায়টা পার্টিকুলারলি আমি অনেক ডিটেইলস পড়াবো, অন্যান্য অধ্যায় হতে এত যাবে না। আর 5 মিনিট রাখিনি। হ্যাঁ, ওকে। সো শর্করা পরিপাক করার জন্য
যখন অন্ত্রে বলছিলাম তোদের কি মনে পড়ে কিনা, অন্ত্রে আমি তিনটা জায়গার কথা বলছিলাম যে পরিপাক করার জন্য অন্ত্রে তিনটা জায়গায় দেখবো, একটার দিকে তাকাবো হচ্ছে লিভার, হ্যাঁ, একটা হচ্ছে প্যানক্রিয়াস, এক্সিলেন্ট, ধরে ফেলছিস, আরটা হচ্ছে ওন মানে অন্ত্রে নিজের, বুঝতে পারছিস, ইন্টেস্টিনাল, এই যে আমরা যে কথাটা যে আমাদের ভাষায় যেভাবে বলবো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে প্যানক্রিয়াস, শর্করা পরিপাক, আমরা পড়তেছিলাম হচ্ছে শর্করা পরিপাক, আমরা ফার্স্ট পার্ট করবো, এখন পড়বো হচ্ছে তোর মানে কি বলা যায় প্যানক্রিয়াস, ওকে, এটা আসবে পরে। আচ্ছা, প্যানক্রিয়াস থেকে দেখো। তো প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা সবার আগে তোদের বই লিখছে সেটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ তুই বলতে পারবি ভাই এটা তো একটা ভেগ আমব্রেলা টার্ম, অ্যামাইলেজ মানে তো শর্করা পরিপাককারী এনজাইম, রাইট? যেহেতু এটা প্যানক্রিয়াস থেকে আসে, এই অ্যামাইলেজটাকে বলে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, বুঝতে পারছিস? এটাকে কি বলে? প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। যেমন স্যালাইভা থেকে আসে স্যালাইভারি অ্যামাইলেজ, হ্যাঁ, আর এটাকে কি বলবো? প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। বলতো গ্যাস্ট্রিক অ্যামাইলেজ বলে কিছু আছে তোদের বইয়ে? কারণ গ্যাস্ট্রিক পাকস্থলীতে কোনো শর্করা পরিপাক হয় না, কিন্তু আমাদের ডাক্তার আমাদের জন্য কিন্তু আছে, বুঝতে পারছিস? তোদের লেভেল অ্যাটলিস্ট নাই, আমাদেরও আছে, বাট সেটা কন্ট্রোভার্সি, অনেক কথা আছে আর কি। যাই হোক, এই যে অ্যামাইলেজ কাজ করতেছে, এখন তোর যে শর্করার কথা বলতেছিস, হ্যাঁ শর্করা কাজ করে পরিপাক হয় পাকস্থলীতে, তোদের লেভেল হয় না, আমাদের লেভেলে ঝামেলা আছে, অনেক ইস্যু আছে। প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ যেটা, এখন ও শর্করার উপর কাজ করবে। দেখ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম শর্করা পরিপাক শুরু হয়েছে তোর বডিতে, রাইট? তার মানে তুই যে স্টার্চ নিছিস, তুই যে খাইছিস, তুই যে পলিমার খাইছিস, সেটা তো এখনো টোটালি আনটাচড, ঠিক কিনা, তাই না? তাহলে প্রথমে অগ্নাশয় টাচে আসছে সে। এখন তুই বললি ভাই আমি স্টার্চ না খেয়ে আমি তো গ্লাইকোজেনও খেতে পারি, আচ্ছা খা, সমস্যা কি? সো তুই স্টার্চ নে আর গ্লাইকোজেন নে, মানে যে পলিমারে নিস না কেন এটা আনটাচড না? হ্যাঁ, স্টার্চ কখন? যদি তুই এটা উদ্ভিদ থেকে নিস, গ্লাইকোজেন কখন? যদি তুই কিনা এটা প্রাণী থেকে নিস, তাই তো? পলিমার তো এটাই, ইদার স্টার্চ আর গ্লাইকোজেন। এখন এই যে স্টার্চ এবং গ্লাইকোজেনের উপর কাজ করতেছে কে? প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। এ কোন পর্যন্ত পারে? এও সেই সেম একটা ডাইমার পর্যন্তই পারে, দ্যাট ইজ দ্য মল্টোজ। এগুলো হলো মুখস্থ রাখতে হয়, কারণ এগুলো তোর জন্য ডিফিকাল্ট, বাট ওই যে আমি বললাম ডাইমার এভাবে আমি তোর মাথায় ঢুকাই দিচ্ছি, দেখবি তোর মন থাকবে। হ্যাঁ, এখন তুই নিজে পড়লে তো মন থাকবে, কিন্তু আমার বলাতে তখন ইজিলি মন থাকবে। মল্টোজ, হ্যাঁ, মল্টোজ ফর্ম করতেছে, স্টার্চ, গ্লাইকোজেন, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, তারপর কাজ করে মল্টোজ। তোমার প্রশ্ন করলি ভাইয়া মেডিকেল কলেজে কি মল্টোজ পাবো? না, সব জায়গায় তুই এটা পাবি না। এটা তো ডিপেন্ড, এটা তো তোর বডিতে মল্টোজ না হইতে পারে, তোর বডিতে ট্রাইস্যাকারাইড হইতে পারে। আমার কথা বুঝছিস না? মানে যে কোনো একটা জিনিস তৈরি হয়, স্যার এটা একটা জিনিসের কথা লিখছে। কথা হলো কি, ধর তুই স্টার্চ এবং গ্লাইকোজেন, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কাজ করে, আমি ডাক্তার, তুই আমাকে বলি ভাই আমি ট্রাইস্যাকারাইড লিখবো, আমার তো আপত্তি নাই, কিন্তু তোর যে কলেজের স্যার সে তো এটা বুঝবে না, কারণ সে তো ডাক্তার না। তুই মল্টোজ না লিখে সে ভাবে এটা রং। আমার কথা বুঝছিস? তোর কিছু করার নাই, ইউ আর ইন দ্য ট্রাপ। হ্যাঁ, সো এইখানে তোর বিপজ্জনক অবস্থায় তুই মেডিকেল কলেজে যায়, তুই এখানে যদি লিখিস যে ডাইস্যাকারাইড, অনলি লিখছিস ডাইস্যাকারাইড, মল্টোজ অর সুক্রোজ, সামথিং দিভাবে লিখছিস, প্রবলেম নাই, কিন্তু তোরকে কিন্তু খাতায় মল্টোজ লিখতে হবে। ওকে, সো এখানে আমার প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ পাইলাম। আর যখনই আমি বলবো, যখনই আমি মল্টোজ পাবো তখন আমি মল্টোজ ব্রেকডাউন করবো। সো এখন আমার তৈরি হবে মল্টোজ। কোন এনজাইম কাজ করবে? রাইট, মল্টেজ কাজ করবে। আমি তো শিখেছিলাম মল্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে বাংলা কি পাওয়া যায়? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। দেখ তোদের বই লেখা আছে শুধু গ্লুকোজ, আর পাশে 2 লিখে রাখ, কারণ পরীক্ষাতে আসে যে মল্টোজ থেকে কয় অণু গ্লুকোজ পাওয়া যায়? বল কয় অণু? 2 অণু, যে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সো তার মানে অগ্নাশয় থেকে দেখ কি পাইলাম? অগ্নাশয় থেকে পাইলাম হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ আর হচ্ছে মল্টেজ। সো প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ পাইলাম এন্ড মল্টেজ পাইলাম, উই কল ইট দ্য প্যাম কার্বস। কি বলি? প্যাম কার্বস। মানে অগ্নাশয় থেকে যে কার্বসের উপর যারা কাজ করে তাদেরকে বলা হয় প্যাম, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ এন্ড মল্টেজ। ওকে, যাতে আর অন্য কিছু মাথায় না আসে, প্যাম কার্বস। তোর মাথায় চাইলেও তুই অন্য কিছু আনতে পারবি না এখন। এবার ইন্টেস্টিনাল জুস, অন্ত্রে চলে ইন্টেস্টিনাল। হ্যাঁ, আমরা কিন্তু এখনো কার্বসই করতেছি, কারণ কার্বস তো এখনো ডাইজেশন হয়ই নাই, কেবলমাত্র অগ্নাশয় যে প্যাম কার্বস পড়লাম। তাহলে একটা পার্ট পাইলাম হচ্ছে প্যাম কার্বস, মন থাকলো প্যাম কার্বস। ওকে, ফাইন। এবার হচ্ছে আন্ত্রিক রস। হ্যাঁ, এখানে আমার প্রথম যেটা অন্ত্রের কথা আসছে, সো এখানে আমার প্রথম পার্ট আসবে কি? ইন্টেস্টিনাল অ্যামাইলেজ।
মানে আন্ত্রিক অ্যামাইলেজ। ওকে, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। হ্যাঁ, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ যেটা, সেটা কিভাবে কাজ করে তোর বইয়ে লিখছে দেখ, যেমন লাইক ইটস ওয়ার্কিং অন দ্য স্টার্স, এখান থেকে স্টার্স বাদ দিতে গ্লাইকোজেনও লিখতে পারে, শেষ ভাই। সো এটার উপর কাজ করে কি তৈরি করবে, এগেন মল্টোজ থাকবে, দেখ তোর বইয়ে লিখছে মল্টোজ প্লাস ইভেন ডেক্সট্রিন। ডেক্সট্রিন মানে কি জানিস? ডেক্সট্রিন মানে হচ্ছে মানে এমন কোন কার্বস যেটা, হ্যাঁ এমন কোন কার্বস যেটা কিনা পলিমারও না আবার মনোমারও না, ইন বিটুইন, কিন্তু অনেক এর মধ্যে আবার মাল্টি থাকতে পারে, যেমন ধর ডাইমার, ট্রাইমার, টেট্রামার, মিক্সড, তো এগুলোকে বলে যেমন ডেক্সট্রিন। হ্যাঁ, তো তুই যে আমার প্রশ্ন করিস ভাই আমি যে স্ট্যান্ডস এখানে কি বড় ডেক্সট্রিন থাকতে পারে কিনা? হ্যাঁ পারে। সো সেটাই বলছে যে বড় আগে ছিল হচ্ছে ধর লার্জ মলিকিউল ডেক্সট্রিন, এখন এটা হয়েছে স্মল মলিকিউল ডেক্সট্রিন। তোদের বাংলায় লেখা ভাবে ক্ষুদ্র ডেক্সট্রিন কণায় পরিণত করে, ওটা বুঝছিস এরকম। সো স্টার্স এর উপরে এই যে তোর ইন্টেস্টিনাল অ্যামাইলেজ কাজ করে, যা কিনা মল্টোজ এবং ডেক্সট্রিনে পরিণত করে। ওকে, 2 নম্বরে তোর বইয়ে দিবি লেখা আছে হচ্ছে আইসোমোর্টেজ। কি লেখা? আইসোমোর্টেজ। মনে রাখবি কেমনে, এইটা দিয়ে মনে রাখবো, আই ফর ইন্টেস্টাইন, আই ফর আইসোমোর্টেজ। ওকে, এইটুকু মনে রাখবি, আই ফর ইন্টেস্টাইন আর আই ফর আইসোমোর্টেজ। হ্যাঁ, এটা মনে থাকবে, না মনে থাকার তো কিছু নাই। হ্যাঁ, তুই যদি বলিস ভাই কেন শুধু মল্টেজ নাই, হ্যাঁ তা তো আছেই, কেন থাকবে না? কারণ তুই তো মল্টোজ পাইছিস, তোর মল্টেজ যদি না দেই তাহলে ওটা পরিপাক করবি কেমনে? বুঝছিস না? সো মল্টোজ থাকবেই, বাট একটা এক্সট্রা আইসোমোর্টেজ। কোথায়? আই ফর ইন্টেস্টাইন, আই ফর আইসোমোর্টেজ। হ্যাঁ, এটা না জানার কিছু নাই। হ্যাঁ, ওকে, এনিথিং এক্সট্রা? ইয়েস, সেটা হচ্ছে সুক্রেজ। কি নাম? সুক্রেজ। সুক্রেজ কার উপর কাজ করবে? সুক্রোজের উপর কাজ করবে। তো যখন তোর সুক্রোজের উপর কাজ করবে, খেয়াল কর এইখানেই তোর প্যাচ কি, যেমন তুই যখন মল্টোজ ভাঙবি, মল্টোজ ভাঙলে কয় অণু গ্লুকোজ, কিন্তু যখন তুই সুক্রোজ ভাঙবি তখন কিন্তু একটা গ্লুকোজ আর একটা, এই তো খেলা। তাহলে দেখ তোর বই যখন লিখছে গ্লুকোজ, তার পাশে কি লিখছে? ফ্রুক্টোজ। কিন্তু যখন মল্টোজ কাজ করবে তখন কিন্তু মল্টোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ। হ্যাঁ, এই তো ধরে ফেলছিস। তাহলে এইগুলো কিন্তু একটু মানে জানা লাগবে রে ভাই। সুক্রেজ আর লাস্টে ভাই কোনটা অ্যাড করবি? এটা হচ্ছে ল্যাকটেজ। আচ্ছা শোন, ল্যাকটেজ যে কাজ করবে, ল্যাকটেজ তাহলে কার উপর কাজ করবে? ল্যাকটোজের উপর কাজ করবে। শোন, আর ল্যাকটোজ ভাঙলে কি পাবে? হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই তিনটা অ্যাডমিশন টেস্টে গিয়েই পাবো, এমন হইতে পারে এটা তো ফার্স্ট